তো লেখক আসলে এই যে যৌবনের গান যে গল্পটা, এটা হচ্ছে লেখকের একটা বক্তৃতা। তিনি একটা অনুষ্ঠানে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে একটা বক্তৃতা দিয়েছিলেন। সেই বক্তৃতারই যে তার বক্তৃতাটার যে লিখিত রূপ সেটা হচ্ছে যৌবনের গান, এই রচনাটা। তো সেটা কোথায় দিয়েছেন, কেন দিয়েছেন, এবং তিনি আসলে যৌবন ছেলে মেয়েদের উদ্দেশ্য, আসলে সেখানে তারুণ্যরা হচ্ছে প্রেজেন্ট ছিল, তো তারুণ্যদেরকে উদ্দেশ্য করে তিনি কথাগুলো বলেছিলেন এবং তরুণদেরকে উদ্দেশ্য করে যেহেতু বলেছেন এবং তরুণদের সাথে তিনি নিজেকে কম্পেয়ার করেছেন যে আমি কিন্তু বুড়া হই নাই, আমি তরুণ আছি এবং আমি এটা বিশ্বাস করি ওটা বিশ্বাস করি, তরুণরা এটা করতে পারে ওটা করতে পারে, মানে যতটা মোটিভেশনাল কাইন্ড অফ মোটিভেশনাল স্পিকাররা যেরকম বলে না, তো এটা ছিল হচ্ছে কাইন্ড অফ মোটিভেশনাল স্পিচ। ঠিক আছে, তো এটাই হচ্ছে এখন আমরা পড়বো। তো তাই সেটা পড়ার আগে আমরা একটু লেখক পরিচিতিতে ইম্পর্টেন্ট জিনিসগুলো দাগিয়ে নিব, পাঠ পরিচিতি পড়বো, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের শব্দার্থ অংশ। এবং এই যৌবনের গান যে গল্পটা আছে এটার শব্দার্থ অংশ থেকে তুমি ধরে নাও মাস্ট প্রশ্ন আসবে। তারপরে বিভীষণের প্রতি মেঘনাদ, এই গল্পটার যে মানে এই কবিতাটার যে শব্দার্থ আছে এখান থেকে কিন্তু মাস্ট প্রশ্ন আসে। সো এই দিক থেকে এই গল্পের এই জন্য শব্দার্থগুলো আজকে আমরা একটু দেখবো, ভালো করে দেখবো, অ্যান্ড শব্দার্থ দেখার পরে তারপর আমরা গল্পে যাবো। যেহেতু আমরা দুইটা পার্টে এই ক্লাসটা নিচ্ছি, সো আমরা আস্তে ধীরে আগাবো। নেক্সট পার্টটা কালকে পড়াবো, প্লাস হচ্ছে এমসিকিউ সিকিউ সলভ করবো আমরা। ওকে, তো যৌবনের গান কে লিখেছেন সবাই একটু বলো দেখি, সবাই একটু বলো। আমার ক্লাসে কিন্তু পড়া বলতে হয়, নাহলে কিন্তু আমার ভাল লাগে না। তো যৌবনের গান লিখেছেন হচ্ছে কাজী নজরুল ইসলাম, তাই না? তো কাজী নজরুল ইসলাম সম্পর্কে একটু আমাদের জেনে আসতে হবে, কিচ্ছু করার নেই। তো চলো তার সম্পর্কে একটু আমরা জেনে নিই এবং কি কি জিনিস ইম্পর্টেন্ট এগুলো একটু আমাদেরকে জানতে হবে, কিছু করার নাই। কাজী নজরুল ইসলাম 1899 খ্রিস্টাব্দের 25শে মে 1306 সনের 11ই জ্যৈষ্ঠ ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। আমরা ছোটবেলায় অনেক মুখস্থ করেছিলাম না এই লেখাগুলো? দেখি তোমরা কারা কারা ছোটবেলায় অনেক মুখস্থ করছো। আমার আব্বু হচ্ছে বাংলার টিচার, অ্যান্ড আমি শুধুমাত্র আমার ফ্যামিলির একজন যে হচ্ছে আমার বাবার পেশাটাকে এখন মানে রিপ্রেজেন্ট করছি। তো আমার বাবাও বাংলার টিচার, আমিও বাংলা পড়াই। তো বাবা যখন পড়াইতেন মানে লেখক পরিচিতি তিনি একদম আমাকে মুখস্থ করায় ফেলতেন, যে কারণ তখনকার সময় আমি দেখতাম ক্লাস 5-এ 4-এ হচ্ছে প্রচুর লেখক পরিচিতি থেকে প্রশ্ন আসতো। তো তখন কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর আমি এমনভাবে মুখস্থ করছিলাম, তো এই জিনিসটা আমার সারা বছর সারা জীবন কাজে লাগছে। তো আমি ইন্টারেও কাজে লাগাইছি, স্কুল লাইফে হাই স্কুলেও কাজে লাগাইছি। তো তোমরাও এটা করবা কি, মুখস্থ করে ফেলবা, কারণ এই জিনিসটা তোমার অ্যাডমিশন টেস্টে গিয়ে আবার পড়তে হবে। সো অ্যাডমিশন টেস্টে গিয়ে এক্সট্রা প্যারা নেওয়ার তো কোনো দরকার নেই। এখন যদি পড়ে ফেলো তোমার এক্সামের জন্য ভালো হচ্ছে, অ্যাডমিশনের জন্য কিন্তু তোমার একটা প্রিপারেশন হয়ে যাচ্ছে। তো এই জন্য আমরা একটু মনে রাখবো 1899 সালে, যদিও তোমাদের এইচএসসি লেভেলে তোমরা যারা আছো জন্মসাল এবং মৃত্যুসাল তোমাদের বেশি একটা আসে না, আসতে দেখাই যায় না। আসে হচ্ছে তাদের বিখ্যাত কাব্যগ্রন্থগুলো অথবা তাদের এক্সট্রা কোনো কারিকুলাম ছিল কিনা সেটা থেকে একটু প্রশ্ন চলে আসে, বাট তাদের জন্ম মৃত্যু থেকে খুব কমই প্রশ্ন আসে, এটা তোমরা ধরে নিবা। কারণ এতগুলো গদ্য এতগুলো পদ্য, সেখান থেকে যদি একটা করেও ধরো 15-30টা চ্যাপ্টার থেকে যদি একটা করেও এমসিকিউ দাও তাহলে কিন্তু 30টা এমসিকিউ হয়ে যায়। তো এই জন্য তারা হচ্ছে লেখক পরিচিতি থেকে খুব কম প্রশ্ন দেয়। তো লেখক পরিচিতি থেকে যে প্রশ্নগুলো দেয় তার মধ্যে হচ্ছে তোমার দেখা যায় বিখ্যাত কাব্যগ্রন্থগুলোর মধ্যে একটা যে কোনো একটা উঠায় দিতে পারে। তারপর আবার দেখা যায় যে কোন বিশ্ববিদ্যালয়ের কে টিচার ছিল, বা সরকারের কোনো উচ্চ পদে তারা কোনো কাজ করে গেছে কিনা, এরকম কিছু লেখক কিন্তু আছে আমাদের পাঠ্যপেজে যারা সরকারের বিভিন্ন উচ্চ পদে চাকরি করেছে, অথবা হচ্ছে তোমার দেখা গেছে তাদের এক্সট্রা কিছু ছিল। মোতাহার হোসেন চৌধুরী যেমন বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে তিনি যুক্ত ছিলেন। তো এই জিনিসটা চলে আসে। তো লেখক পরিচিতি থেকে ইউনিক যে তথ্যগুলো থাকে এগুলোই বেশি আসে। তো তারপরে আমরা এখন কি জন্ম মৃত্যু তাহলে স্কিপ করবা? একদমই না, পড়ে ফেলবা। পড়লে কখনো কোনো জিনিস লস হয় না, এটা একটা না একটা সময় গিয়ে কাজে লাগে। 1899 সালের 25শে মে তিনি, এবং বাংলার যে সালটা সেটা হচ্ছে 1306-এর তোমার 11ই জ্যৈষ্ঠ। তো তোমরা আবার অনেকে বলতে পারো যে আপু তো বলছে লেখক পরিচিতির মধ্যে জন্ম মৃত্যু আসবে না, তো হয়তো এইখান থেকে তোমাদেরকে আমি যে কথাটা বলতে গিয়েছিলাম যে জন্ম এবং মৃত্যুটা তোমাদের কাছে মনে হতে পারে আসবে না, এটা হচ্ছে আমি কিসের কথা বলছি জানো? বোর্ড এক্সামের কথা। কিন্তু তোমার কলেজে অনেক সময় দেখা যায় যে জন্ম মৃত্যু থেকে প্রশ্ন আসে। এখন তোমরা যদি আমার কথা শুনে জন্ম মৃত্যু না পড়ে যাও তাহলে কি হবে? কলেজের পরীক্ষায় মারা খাইতে হবে। তাহলে যে জিনিসটা করতে হবে এই জিনিসগুলো আমরা মুখস্থ করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, তো তারপরে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলা আসানসোল মহকুমা চুরুলিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। ওই সময় তার গ্রামের নামগুলো বর্ধমান জেলায় এইগুলো চলে আসে, এগুলো একটু দেখবা। ছেলেবেলায় তিনি
লেটো গানের দলে যোগ দিয়েছিলেন। আচ্ছা, লেটো গান কি তোমরা চেনো? লেটো গান হচ্ছে এক ধরনের এমন মানে কাইন্ড অফ পালা গানের মতো, আমি জানি না তোমরা চিনেছো কিনা, যেহেতু আমি সঙ্গীতে পড়ি তো এই গানগুলো সম্পর্কে আমার একটু ধারণা আছে। সেটা হচ্ছে তোমার দেখা যায় মানে সাথে একটা আসরের মধ্যে বসেই তারা হচ্ছে কি করে গান মুখে মুখে বানায় এবং সেটা সুর করে আবার গানে গানে আরেকজন সেটার উত্তর দেয়। মানে খুবই ব্রিলিয়ান্ট কিছু শিল্পী থাকে যারা হচ্ছে তাৎক্ষণিক গান বানাই ফেলতে পারে, তাৎক্ষণিক সেটা সুর করতে পারে, এবং সেটা কি কাইন্ড অফ বিতর্ক প্রতিযোগিতার মতো, যে তুমি একটা প্রশ্ন আমাকে ছুড়ে দিলা, আমি সেই প্রশ্নটার রিপ্লাই করলাম, আমি আবার তোমাকে প্রশ্ন দিলাম, তুমি রিপ্লাই করলে, এটাকে বলা হচ্ছে লেটুর, মানে যে লেটুর গান বলা হয় আর কি। তো এইরকম একটা লেটুর গানের দলে হচ্ছে নজরুল কিন্তু ছিল। হ্যাঁ, এবং তিনি পরে হচ্ছে বর্ধমান এবং ময়মনসিংহের ত্রিশাল থানার দরিরামপুর হাই স্কুলে লেখাপড়া করেন। তো বর্ধমান এবং ময়মনসিংহে তিনি দুই জায়গায় পড়াশোনা করেন, বর্ধমানে পড়াশোনা করা অবস্থায় তিনি একবার স্কুল পালাইছিলেন, মানে পড়াশোনা ভাল লাগতো না, স্কুল পালাইয়া তিনি হচ্ছে রেল লাইনের পাশে যে তোমার, আচ্ছা দেখো তারপরে হচ্ছে সে পালাইয়া দেখা গেছে যে মানে একটা রেল লাইনের পাশে একটা দোকানে, চায়ের দোকানে কাজ করতো। তো সেখান থেকে একজন পুলিশ অফিসারের সাথে তার পরিচয় হয় এবং সেই পুলিশ অফিসার পরবর্তীতে তাকে হচ্ছে ময়মনসিংহের যে ত্রিশাল থানাটা আছে সেখানে একটা স্কুলে, দরিরামপুর স্কুলে তাকে ভর্তি করাই দিয়েছিল। 1917 সালে তিনি সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগদান। 1917 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হচ্ছিল তখন হচ্ছে তিনি কি ভারতের একজন সৈনিক হিসাবে তিনি কিন্তু সে বিশ্বযুদ্ধে কি করেছিলেন, যোগদান করেছিলেন। হ্যাঁ, সেখানেই তার সাহিত্য জীবনের সূচনা ঘটে। তো এটা তোমরা মনে রাখবা যে তিনি সেনাবাহিনীতে কবে যোগদান করেছিলেন, 1917 সালে। কত সালে? 1917। এবং সেখানে থাকা অবস্থায় আসলে তার কবি প্রতিভার যে উন্মেষ ঘটে। তারপরে দেখো সেখানে তার সাহিত্য জীবনের সূচনা ঘটে। তার লেখায় তিনি সামাজিক অবিচার এবং পরাধীনতার বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। তো এটার জন্য আসলে দেখা যায় তিনি যখন সেনাবাহিনীতে যোগদান করেন এবং যুদ্ধ করতে তিনি কিন্তু তুরস্কে যান। কোথায় গিয়েছিলেন? তুরস্কে গিয়েছিলেন। সেখানে একজন সৈনিক হিসেবে তিনি কাজ করেছিলেন এবং সেখানে থাকা অবস্থায় তার তুরস্ক, ফ্রান্স আরো অনেক দেশের সৈনিকদের সাথে তার দেখা হয় এবং তাদের ভাষা সে আয়ত্ত করে ফেলে। এবং সেখানেই আসলে যে এত অবিচার, তারপর অত্যাচার, এগুলো দেখে দেখে সে আস্তে আস্তে কি করে সাহিত্য রচনা করে শুরু করে এবং তার সাথে সাথে সে কিন্তু অনেকগুলো ভাষায় পারদর্শী হয়ে উঠেছিল। এবং সেখান থেকে তার একটা গানও চুরি করা আছে, অর্থাৎ তিনি হচ্ছে তুরস্কের একটা গানের সুরকে কপি করে তিনি হচ্ছে বাংলাদেশে একটা গানও বানাইছিলেন, অর্থাৎ সেখান থেকে সুর নিয়ে আসছিলেন আর কি, সেটা দিয়ে সে বাংলা গানও বানাইছেন। সো ওইখান থেকে আসলে তার গান লেখা, তার হচ্ছে কবি প্রতিভা, এভরিথিং সবকিছুর হয়েছিল আর কি, মানে সূচনা হয়েছিল। এই জন্য তাকে বিদ্রোহী কবি বলা হয়। কারণ তিনি কেন বিদ্রোহী কবি? কারণ তিনি সকল অবিচার এবং পরাধীনতার বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন এবং তিনি প্রথম যিনি ইংরেজদের বিরুদ্ধে একদম সরাসরি লিখেছেন। দেখো শেখ হাসিনা যখন পতন হয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে কি কেউ কিছু লিখতে পারতো? যখনই কেউ কিছু লিখতো তাকে কিন্তু গুম করে দিত। ঠিক তেমনই ইংরেজরাও এমন ছিল যে তাদের বিরুদ্ধে কেউ কিছু বলে তারা গুম করে দিত অথবা জেলে ঢুকাই দিত। এবং এই যে বিদ্রোহী কবিতা লেখার কারণে কিন্তু কাজী নজরুল ইসলামকে দেখা গেছে তাকে কিন্তু কি করা হয়, জেলেও পাঠিয়ে দেওয়া হয়েছিল। তো তিনি প্রথম ভারতবর্ষের মধ্যে কবি ছিলেন। আর যেই সময়টাতে রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখা গেছে যে সে আসলে প্রেমের কবিতা নিয়ে ব্যস্ত এবং হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যে তিনি মোহিত ছিলেন, সেই সময়টাতে আমরা দেখেছি কাজী নজরুল ইসলাম ইংরেজদের যে প্রথা, ইংরেজদের যে শাসন, সবকিছুর বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছিলেন তার লেখনীর মাধ্যমে এবং এই জন্য তাকে বিদ্রোহী কবি বলা হয়। বাংলা সাহিত্য জগতে কি হয়েছে? বাংলা সাহিত্য জগতে তার আবির্ভাব এক নতুন দিগন্তের উন্মোচন করে। যেহেতু তিনি বাংলা সাহিত্যে, আমরা জানি কাজী নজরুল ইসলামকে, রবীন্দ্রনাথ ঠাকুরকে, আমরা এদেরকে কখনোই ভুলতে পারবো না। বাংলা সাহিত্যে বিশাল এক অবদান রেখে গেছেন তারা। ঠিক আছে, মাত্র 43 বছর বয়সে কবি দুরারোগ্য রোগে আক্রান্ত হয়। আমরা কি চিনি দুরারোগ্য রোগ কি বলতো? দুরারোগ্য রোগটা হচ্ছে এমন একটা রোগ যারা হচ্ছে বাক শক্তি হারায় ফেলে, অর্থাৎ কথা বলতে পারে না। হ্যাঁ, দুরারোগ্য ব্যাধিটা এমন একটা মানে কি মানুষকে প্যারালাইজড করে ফেলে। তো তিনি হচ্ছে প্যারালাইজড হয়ে গেছিলেন এবং তিনি বাক শক্তি হারায় ফেলেন, অর্থাৎ তিনি আর কথা বলতে পারেন না। কি করতে পারেন না? আচ্ছা, তারপরে দেখো বাংলাদেশ প্রতিষ্ঠার পর অসুস্থ কবিকে ঢাকায় আনা হয় এবং পরে তাকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়। যেহেতু যখন হচ্ছে আমরা 16 ডিসেম্বরে আমরা স্বাধীনতা লাভ করি 1971 সালে, পরবর্তীতে তাকে দেখা যায় ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসা এবং বাংলাদেশেরই একজন নাগরিক হিসেবে তাকে নাগরিকত্ব প্রদান করা হয়েছিল। তাকে স্বাধীন বাংলাদেশের জাতীয় কবি মর্যাদা দেওয়া হয়। তার রচিত কাব্যগুলোর মধ্যে আছে অগ্নিবীণা, বিষের বাসী, ছায়ানট, প্রলয় শিখা, চক্রবাক, সিন্ধু হিন্দু বিশেষভাবে উল্লেখযোগ্য। এগুলো হচ্ছে তার কাব্যগ্রন্থ, মনে রাখবা। একবার
মুখস্থ করলে সারা জীবন কাজে লাগবে। অগ্নিবীণা, বিশেরবাসী, ছায়ানট, সিন্ধু হিন্দুল, চক্রবাক, তারপরে হচ্ছে কি প্রলয় শিখা, এগুলো হচ্ছে তার কাব্যগ্রন্থ। এবং তার আরো কিছু দেখো গল্প এবং উপন্যাস আছে কিছু, এগুলো আমরা একটু দেখবো। এগুলো কি কি বলা হচ্ছে, ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা, তারপর হচ্ছে মৃত্যু ক্ষুধা ইত্যাদি তার রচিত গল্প এবং উপন্যাস। যুগবাণী, দুর্দিনের যাত্রী, রুদ্রমঙ্গল, রাজবন্দির জবানবন্দি, এগুলো হচ্ছে তার প্রবন্ধ গ্রন্থ। এখান থেকে পরীক্ষা চলে আসে, এই যে রুদ্রমঙ্গলটা চলে আসে আর হচ্ছে রাজবন্দির জবানবন্দি, এই দুইটা কি, এই দুইটা রচনা, এগুলো কোন ধরনের রচনা, এগুলো হচ্ছে প্রবন্ধ গ্রন্থ। এই যে দেখো গ্রন্থ, প্রবন্ধ গ্রন্থ, গল্প, উপন্যাস, এই কয়টা জিনিসের মধ্যে অনেক প্যাচ লাগে তাই না? তো এটা প্যাচ লাগার কিছু নাই। প্রবন্ধ মানে হচ্ছে একটা রচনা, প্রবন্ধ গ্রন্থ যখন হবে তার মানে একটা বইয়ের মধ্যে অনেকগুলো রচনা থাকবে। আর গল্প মানে ছোট গল্প, আমরা তো চিনি ছোট ছোট যে গল্প, এই যেমন এইটাই একটা গল্প আমাদের। আর উপন্যাস মানে কি, গল্পের চেয়ে বড় যেটা হয়, অনেকগুলা একটু বড় হবে, অনেক পেজ হবে। তো এটা হচ্ছে স্বাভাবিক যে আমাদের একদমই আমরা বেসিক জ্ঞান থেকে বলবো। তো দেখো এখানে কাব্য কোনগুলা, কাব্য আর প্রবন্ধ কিন্তু সেমই, মানে রচনা টাইপের। তো এগুলো হচ্ছে অগ্নিবীণা, বিশেরবাসী, ছায়ানট, সিন্ধু হিন্দুল, প্রলয় শিখা, চক্রবাক। আর আমরা যদি গল্প উপন্যাস দেখি, ব্যথার দান, শিউলিমালা, তারপরে হচ্ছে কি রিক্তের বেদন, মৃত্যু ক্ষুধা। এবং আমরা যদি তার প্রবন্ধ গ্রন্থগুলো দেখি, যুগবাণী, দুর্দিনের যাত্রী, তারপর রুদ্রমঙ্গল, তারপর হচ্ছে রাজবন্দীদের জবানবন্দি, এগুলো হচ্ছে তার প্রবন্ধ গ্রন্থ। 1976 সালের 29শে আগস্ট কবি শেষ নিঃশ্বাস ত্যাগ করে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে। তোমরা জানো আমি আজকেও গতকালকেও দেখে আসছি, যেহেতু আমি শাহবাগ থেকে হচ্ছে তোমার মেট্রোতে উঠেছিলাম, তো সেখানে দেখলাম। তো আমি যখন প্রথম ফার্স্ট ডে এট মাই ইউনিভার্সিটি যখন ছিল, তখন আমরা সব ফ্রেন্ডরা মিলে কিন্তু গিয়েছিলাম, নজরুলের কবর দেখতে গিয়েছিলাম আমরা। তো এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ সংলগ্ন যে প্রাঙ্গণটা আছে, এখানে তোমরা গেলে কিন্তু নজরুলের কবরটা দেখতে পাবা, সবাই দেখতে আসে তার কবরটা। এবং তিনি বলেই গিয়েছিলেন যে আমার মৃত্যুর পর আমাকে হচ্ছে মসজিদের পাশে যেন কবর দেওয়া হয়, যেন আল্লাহর যে ধ্বনি, আজানের ধ্বনি তার কানে যেন আসে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের বিপরীত পাশে কিন্তু তাকে কবর দেওয়া হয়েছে। তারপরে দেখো তাকে পরিপূর্ণ সামরিক মর্যাদায় তাকে সমাহিত করা হয়েছে, যেহেতু তিনি আমাদের দেশের একজন কি জাতীয় কবি, সেজন্য তাকে পরিপূর্ণভাবে একটা মর্যাদা দিয়ে তাকে কিন্তু দাফন করা হয়েছিল। ঠিক আছে, ওকে। তারপর এতটুকু বুঝতে পারছো লেখক পরিচিতিতে কারো কোনো প্রবলেম, কোথায় কোথায় কোন কোন অংশগুলো, যেমন তিনি বাকশক্তি কবে হারায় ফেলেন, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন 43 বছর বয়সে, কবে তিনি বাঙালি পল্টনে অর্থাৎ সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগদান করেন 1917 সালে। এগুলো একটু ইনফরমেশনগুলো মনে রাখবার। এখান থেকে প্রবন্ধ গ্রন্থটা একটু বেশি ইম্পর্টেন্ট, জাস্ট এই কয়টাই। আই থিঙ্ক আর তেমন কোনো কিছু ইম্পর্টেন্ট না। ঠিক আছে, এই ক্ষুদ্র ক্ষুদ্র কিছু জিনিস এগুলো তোমরা মনে রাখবা। তারপর চলো আমরা একটু পাঠ পরিচিতিতে চলে যাই। কোথায় চলে যাব এখন? আমরা আমাদের পাঠ পরিচিতিতে চলে যাব। পাঠ পরিচিতিটা আমি এই জন্যই তোমাদেরকে পড়াই, কারণ কোনো একটা জিনিস তুমি দেখবা যখন, তোমরা কি জওয়ান দেখছো? পাঠান, জওয়ান, আমি জওয়ান দেখছি, পাঠানও দেখছি। তো আমি শাহরুখ খানের অনেক বড় ফ্যান, সো হচ্ছে তার মুভি বের হলে দেখি। তো জওয়ানের দেখবা যে জওয়ান দেখার পর ও যে জওয়ানের ভিতরে তো মনে ওর মুখের মধ্যে একটা লাগানো ছিল, কি যেন বলে, ব্যান্ডেজ লাগানো ছিল। এটা দেখেই এত ইন্টারেস্টেড হয়ে গিয়েছিলাম যে মানে কি অদ্ভুত লাগতেছিল। তো দেখো একটা মুভির ট্রেলার কিন্তু তোমাকে মুভিটা দেখার জন্য আকৃষ্ট করে, তাই না? যে ট্রেলারটা যত সুন্দর হবে মুভিটার প্রতি মানুষের আকর্ষণ তত বেশি বাড়বে। তো ঠিক তেমনি আমরা একটা গল্পের পাঠ পরিচিতিটা যখন পড়তে পারবো, তখন আসলে গল্পটার অর্ধেক ভাবে কিন্তু আমরা বুঝে ফেলতে পারবো। এবং দেখবো একটা মুভির ট্রেলারে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কি কি ঘটবে টুকটুক টুকটুক করে কিন্তু দেখায় দেয়। ঠিক তেমনি এই যে তোমার গল্পের মধ্যে যে পাঠ পরিচিতিটা থাকে, এটা হচ্ছে আমাদের মুভির কি ট্রেলার শুট। তো এই ট্রেলারটা আমরা যদি পড়ে ফেলি আগে আগে, তাহলে কি হয়, আমাদের এই গল্পের মধ্যে আসলে কি আছে এটা আগে থেকে বুঝে ফেলবো। নাহলে শুরুতে গিয়ে যদি তুমি মুভি দেখা শুরু করো, আবার শুরুতে গিয়ে গল্প পড়া শুরু করো, তাহলে দেখবা অনেক কিছু তোমার মাথার উপর দিয়ে যাচ্ছে। সো এই ব্যাপারটা একটু ইম্পর্টেন্ট। ঠিক আছে, 1932 খ্রিস্টাব্দে সিরাজগঞ্জে, কোথায়? 1932 খ্রিস্টাব্দে সিরাজগঞ্জে। তোমাদেরকে আরেকটা সিক্রেট শিখাই দেই, পাঠ পরিচিতিতে যদি এক্সট্রা কোনো ইনফরমেশন থাকে যে কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, অথবা কোন কি উপলক্ষে গল্পটা বলা হয়েছে, লেখা হয়েছে, পাঠ পরিচিতির এই লাইনগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ পাঠ পরিচিতি থেকে কিন্তু আমরা অনেক সময় প্রশ্ন আসতে দেখি। যেমন ধরো 1932 সালের তোমার যে সিরাজগঞ্জের মুসলিম যুব সমাজের অভিনন্দনের একটা উত্তরে তাদের উদ্দেশ্যে কাজী নজরুল ইসলাম যে প্রাণোচ্ছল ভাষণ দিয়েছিলেন, সেটাই যৌবনের গান রচনায় হচ্ছে তোমার পরিমার্জিত হয়েছে। এখন তোমাদের পরীক্ষার প্রশ্ন আসতে পারে যে
এই যে যৌবনের গান কবিতাটা কোন প্রেক্ষাপটে লেখা, তাহলে আমরা কি বলবো, অথবা কত সালের ঘটনার আলোকে লেখা, তাহলে 1932 সাল। কোন প্রেক্ষাপটে, সেটা হচ্ছে সিরাজগঞ্জের মুসলিম যুব সমাজের কি তা, মানে সিরাজগঞ্জের একটা মুসলিম যুব সমাজ ছিল, তারা হচ্ছে কবিকে অভিনন্দন জানিয়েছিল, এবং কবিকে অভিনন্দন জানানোর পর সে অভিনন্দনের উত্তর হিসাবে তিনি কি বলেছিলেন, সেটাই হচ্ছে আমাদের এই যৌবনের গান, এই যে গল্পটা, সেই গল্পটা। তো তারপরে দেখো কি বলতেছে, পরিমার্জিত লিখিত রূপ, অর্থাৎ তার এই কথাগুলোই হচ্ছে পরবর্তীতে লেখা হয়েছে আর কি, লিখিত রূপ দেওয়া হয়েছে। তাহলে দেখো এখন আমরা একটু দেখি এই গল্পটাতে আসলে কি নিয়ে আলোচনা করা হয়েছে। এই অভিভাষণে, অভিভাষণ মানে কি, এই তিনি যে ভাষণটা সবার সামনে দিয়েছিলেন, সেই ভাষণটাতে কবি দুরন্ত দুর্বার যৌবনের প্রশস্তি উচ্চারণ করেছেন। অর্থাৎ আমাদের যে যৌবনটা, এটা কেমন বলতো, আমরা কি, তুমি দেখবা যে যারা হচ্ছে ইয়াং জেনারেশন, এখন তো ইয়াং জেনারেশন কিছুটা মুরগির মতো হয়ে গেছে, কিন্তু আমি এখনো যে পরিমাণ দৌড়াদৌড়ি করি, এটা হচ্ছে আমার যৌবনের একটা বৈশিষ্ট্য, যে যৌবনকালে ছেলেমেয়েরা কি থাকে, অনেক প্রাণোচ্ছল থাকে, তারা সব কিছুতে হাসি খুশি থাকে, সব জিনিসে পার্টিসিপেট করে, এবং সব কাজে তারা খুবই দুরন্ত মনা হয়ে থাকে, তাই না? এখন একটা যৌবন, একটা 17-18 বছরের ছেলের সাথে যদি আমি একটা 80 বৃদ্ধের তুলনা করি, তাহলে কি হবে? এখন অনেক সময় বলে না, কি রে তুই এমন ঝিমায় আসিস কেন, বয়সের লগে তো তোর এটা যাইতেছে না, তুই এমন ঝিমাইতেছিস কেন? অর্থাৎ তোমার যে বয়সটা, তোমার যে যৌবনটা, এটার সাথে আসলে বৃদ্ধের মতো আচরণ করাটা, এটা একটা মানে একটা লজ্জার ব্যাপার। তোমার শরীরে এখন যৌবন আছে মানে কি, তোমার রক্ত এখন গরম থাকবে, তুমি সব কাজ করবা, তুমি ধুমায়া পড়াশোনা করবা, ধুমায়া তুমি সামাজিক কর্মকাণ্ডের সাথে লিপ্ত থাকবা, ভালো কাজ করবা, সামাজিক কাজ করবা। আর তুমি যদি সারাদিন ঘরের ভিতরে খালি স্ক্রলিং করতে থাকো, আর হচ্ছে কি করো, রিলস দেখতে থাকো, আরো আরো অনেক কাজ তোমরা করো, তোমরা তো অনেক বড় হয়ে গেছো মাশাআল্লাহ। তো তোমরা এইসব কাজ যদি করতে থাকো, তাহলে কি হয়ে যাবে, আস্তে আস্তে হচ্ছে তোমাদের কর্মবিমুখতা সৃষ্টি হবে, কাজ করার আর শক্তি পাবা না, ভাল লাগবে না 2 দিন পরে। ভার্সিটিতে চান্স না পারলে মনে হবে মইরা যাইগা, আমার আর ভাল লাগতেছে না, মা বাপ ভালোবাসে না, শিক্ষকরা ভালোবাসে না, বন্ধুদের মাঝে যাইতে পারি না, কেন? কারণ তুমিই তো ঘরমুখী হয়ে যাচ্ছ। তো এই বয়সটা হচ্ছে কেমন থাকবে, এই বয়সটাই থাকবে মানে শক্তি, সাহস এবং প্রাণোচ্ছল একটা এজ। এবং তিনি দেখো এই কথাটাই বলছেন যে এই অভিভাষণে কবি দুরন্ত দুর্বার যৌবনের প্রশস্তি উচ্চারণ করেছেন, যে এই বয়সটাই হচ্ছে একদম দুরন্ত মনা, মানে ছুটে চলা, দুর্বার, যাকে কেউ দমন করতে পারবে না, এমন একটা কি থাকবে, ভাব থাকবে তার মধ্যে। কারণ যৌবন হচ্ছে অফুরন্ত প্রাণশক্তির আধার, অর্থাৎ এর মধ্যে তুমি একটা অন্য রকমের শক্তি ফিল করতে পারবা এই বয়সটাতে। হ্যাঁ, এটাই বলতেছে যে অফুরন্ত প্রাণশক্তির আধার। যৌবন মানুষের জীবনকে করে গতিশীল ও প্রত্যাশাময়। আমরা কি এখন ঘরের মধ্যে বসে থাকি? আমরা ভার্সিটি করতে, আমরা স্কুল করি, কলেজ করি, তারপর প্রাইভেট পড়তেছি, আবার রাতে এসে ক্লাস করতেছি, আবার পড়াশোনা করতেছি, এই মা বাজার করতে বলতেছে, বাজার করতেছি, মা একটু রান্না বসাইতে বললো মেয়েদেরকে, মেয়েরা একটু রান্না বসাইতেছি, মানে সবই কিন্তু আমরা করতেছি। তো এই জীবনটা কি একটা গতিশীল এবং কি প্রত্যাশাময়, এবং অবশ্যই এই বয়সটাতে কিন্তু আমরা স্বপ্ন দেখা শুরু করি, তাই না? আমরা কি করি, এই বয়সটাতে স্বপ্ন দেখি যে আমি বড় হয়ে এটা হবো, আমি ওটা হবো, আমাকে এটা করতে হবে, ওটা করতে হবে। লেখকই কিন্তু এই কথাটাই বলেছেন যে এটা আমাদের জীবনটা গতিশীল এবং প্রত্যাশাময়। দুর্বার উদ্দীপনা, ক্লান্তিহীন উদ্যম, দুর্বার উদ্দীপনা মানে এত কাজ করার প্রতি স্পৃহা থাকবে তোমার, এবং ক্লান্তিহীন উদ্যম, কোনো ক্লান্তি জিনিসটা কাজ করবে না। এবং তুমি এই ক্লান্তি জিনিসটা কখন কাজ করবে না, যখন তুমি কাজের মধ্যে থাকবা। কিন্তু তুমি আজাইরা যখন থাকবা, যখন তোমার কোনো কাজ থাকবে না, তখন দেখবা যে তোমার কোনো কিছু করতে ইচ্ছা করবে না, সারাদিন ঘুমাইতে ইচ্ছা করবে। যেমন আমি দীর্ঘ 5 দিন পর আজকে একটা দিন একটু টাইম পাইছি, আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জাস্ট মানে আমার ইবাদত বন্দী ছাড়া যে টাইমটা আমি পাইছি, সারাদিন আমি ঘুমাইছি। কারণ কাজ না থাকলে আসলে তখন আলসেমি ধরে যায়। এটাই বলতেছে যে ক্লান্তিহীন উদ্যম থাকবে শুধুমাত্র তোমার এই বয়সটাতে। তারপর কি বাবা, অপরিসীম ঔদার্য। উদার্য মানে কি, মানুষের প্রতি যে মায়া, মহব্বত, ভালোবাসা, এটাকে বলছে অপরিসীম উদার্য। তুমি দেখবা এই বয়সের একটা ছেলে মেয়ের মধ্যে ইমোশনটা যত বেশি কাজ করে, একটা বৃদ্ধ মানুষের মধ্যে কিন্তু এত ইমোশন কাজ করবে না। তোমার মা বাবা বলে যে এত ইমোশন কোত্থেকে আসে, হ্যাঁ তাই না? তো এই জীবনটা হচ্ছে একটা অপরিসীম ঔদার্য, অফুরন্ত প্রাণচঞ্চলতা ও অটল সাধনার প্রতীক। যৌবন মৃত্যুকে তুচ্ছ করে সংস্কারের বেড়াজাল ছিন্ন বিচ্ছিন্ন করে সকল বাধা পেরিয়ে এগিয়ে যায় সমাজ প্রগতি ও নতুন স্বপ্নময় মুক্ত জীবনের পথে। দেখো এখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলছে, যদিও তোমাদের কাছে একটু কঠিন লাগবে এই পুরাটা লাইন। দেখো পুরাটা লাইনের এখান থেকে, এই পুরাটা লাইনের মধ্যে কোনো দাড়ি টাড়ি কিছু নাই। তাহলে দেখো এই জায়গাটা থেকে পরীক্ষার জন্য কি ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য কি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যৌবনের যে বৈশিষ্ট্যগুলো এখানে দেওয়া আছে। যদি বলা হয় নিচের কোনটা কোনটা যৌবনের বিশিষ্ট, আমরা বহুপদী কোশ্চেন পড়ি না,
বহুপদী কোষানের মধ্যে কিন্তু পাই যে নিচের কোনটি যৌবনের বৈশিষ্ট্য। দেখো, দুর্বার উদ্দীপনা এটা যৌবনের বৈশিষ্ট্য, ক্লান্তিহীন উদ্যম এটাও যৌবনের বৈশিষ্ট্য, অপরিসীম উদার্য এটাও কিন্তু যৌবনের বৈশিষ্ট্য, অফুরন্ত প্রাণচঞ্চলতা এটাও, তারপর অটল সাধনার প্রতীক যৌবন, তারপর হচ্ছে আবার মৃত্যুকে তুচ্ছ করে ফেলে এটাও যৌবনের একটা বৈশিষ্ট্য, তারপরে কি সকল বেড়াজাল ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে এটাও কিন্তু একটা যৌবনের বৈশিষ্ট্য। অর্থাৎ এই যৌবনের যে বৈশিষ্ট্যগুলো আছে এই বৈশিষ্ট্যগুলো কিন্তু আমাদের পরীক্ষায় কি হবে, চলে আসবে। সো এখানের এই লাইন থেকে এই জিনিসগুলো একটু ইম্পর্টেন্ট, আমি তোমাদেরকে দাগিয়ে দিয়েছি। আর বিপন্ন মানবতার পাশে সে দাঁড়ায় সেবাব্রতী ভূমিকা নিয়ে, যেমন যারা হচ্ছে ধনী, মানে যারা হচ্ছে গরিব এবং যারা কি দিনে এনে দিনে খেতে পারে না, যারা অবহেলিত, উচ্চজাত কর্তৃক নিচ জাতের মানুষজন যে অবহেলিত হয়ে থাকে, তো সেদিক থেকে এই যে যৌবনের যে বাচ্চা কাচ্চারা আছে তারা কিন্তু তাদেরকে হেল্প করতে পারে এবং হেল্প করার একটা মন মানসিকতা কিন্তু তাদের এই বয়সেই সৃষ্টি হয়ে থাকে। প্রক্ষান্তরে মানে কি অন্যদিকে বলতেছে রক্ষণশীলতা, জড়তা, সংস্কারাচ্ছন্নতা ও পশ্চাৎপদতাময় বার্ধক্য বাধা হয়ে দাঁড়ায় জীবনের প্রাণবন্ত অগ্রগতির পথে। তো দেখো, এই যে রক্ষণশীলতা মানে কি, রক্ষণশীলতা বলতে এখানে কিছু জিনিসকে বোঝানো হয়েছে, যেমন কি বলি, এখনকার সময় আমরা যেটা দেখতেছি যে রক্ষণশীলতার ব্যাপারটা শুধুমাত্র আই থিঙ্ক মেয়েদের ক্ষেত্রে বেশি করা হয়। মেয়েদের ঘরের বাইরে যাওয়া যাবে না, মেয়েদেরকে হচ্ছে পড়াশোনা করানোর কি দরকার, হ্যাঁ মেয়েদেরকে তো দুদিন একটু বড় হলে বিয়ে দিয়ে দিলে হয়ে যায়, হ্যাঁ মেয়েরা আসলে কি করবে, মানে মেয়েদের ব্যাপারে যে চিন্তা ভাবনাগুলা অনেক সময় আমরা কি করি, আমরা ভাবি যে এত কাজ করার কি আছে, এত এত কি মানে এত করে পরিশ্রম করে কি হবে, একদিন তো মরেই যাব। এই যে চিন্তা ভাবনাগুলো, মরে যদি যাবাই তাহলে তো এই দুনিয়া আল্লাহ তাআলা কেন সৃষ্টি করছে? এই দুনিয়া শুধুমাত্র সৃষ্টি করা হচ্ছে তার ইবাদত বন্দেগী করার জন্য, এবং তিনি বলেছেন তোমরা ইবাদত করো এবং মাঠে জমিনে ছড়িয়ে পড়ো। তিনি নির্দেশ দিয়েছেন যে তোমরা কাজ করে খাও। এখন আমরা যদি বলি এত কাজ করে কি হবে, 2 দিন পর তো মরেই যাবো। তো এই ধরনের চিন্তা ভাবনা, এই ধরনের মেন্টালিটি আমাদের মধ্যে যদি থাকে, তখন আমরা কি করি, তখন আমরা অনেকটা পিছিয়ে যাই। এটাই বলতেছে যে এই যে রক্ষণশীলতা, জড়তা, কুসংস্কারাচ্ছন্নতা এগুলো কি করে, এবং পশ্চাৎপদতাময় বার্ধক্য। তো এই লেখক বলতেছে বার্ধক্যের সহজ কথা যদি বলি বুড়া, তো বুড়া বয়সের কথা বলতেছে আর কি, যে তোমাদের মধ্যে যদি এই রক্ষণশীলতা থাকে, জড়তা থাকে, সংস্কারাচ্ছন্নতা থাকে, পশ্চাৎপদতা থাকে, তাহলে তোমাকে আমি বুড়ার সাথে তুলনা করব। তো তোমরা হচ্ছে বুড়া, যারা এই কয়েকটা গুণে গুণান্বিত, তোমরা এই কয়জন হচ্ছে বুড়া, এবং তোমাদের এই বুড়ার যে মন মানসিকতা, হ্যাঁ এগুলো তোমাকে কি করে অন্যদের থেকে পিছনে নিয়ে আসে, মানে অগ্রগতির পথে তোমার বাধা সৃষ্টি করে। ঠিক আছে, পরিমার্জিত মানে হচ্ছে সুন্দর। আমি বলেন এই যেমন পরিমার্জিত এগুলো হচ্ছে সিমিলার ওয়ার্ড, সিনোনিম। হ্যাঁ, পরিমার্জিত মানে হচ্ছে খুব সুন্দরভাবে গড়ে তোলা, এটাকে বলা হচ্ছে পরিমার্জিত। তাই স্বভাব বৈশিষ্ট্যের দিক থেকে যে যৌবন দেশ জাতি কাল ও ধর্মের বাঁধন মানে না, সেই যৌবন শক্তিকে কবি উদাত্ত আহ্বান জানিয়েছেন সমস্ত জীর্ণ পুরানো সংস্কারকে ধ্বংস করে মনের মতো নতুন জগৎ রচনার সাধনায় অগ্রসর হতে। এখন লেখক বলতেছে যে এই যে আমাদের যৌবনের বয়সটা, এই বয়সটাই এমন একটা বয়স যে বয়সে আমরা কোনো ধরনের বাধা বিপত্তি মানতে চাই না, আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার মতো মন মানসিকতা রাখি। এবং এই যে স্বভাব বৈশিষ্ট্যতা, এদিক থেকে লেখক যৌবন দেশ জাতি কাল ধর্মের বাঁধন মানে না, সেই যৌবন শক্তিকে কবি উদাত্ত আহ্বান জানিয়েছেন। এবং এই যে যৌবন শক্তিটা আছে, এই বৈশিষ্ট্যটাকে লেখক কি করেছেন, তিনি আহ্বান জানিয়েছেন যে হ্যাঁ এই বয়সটাই আমার দরকার, আমার দেশের উন্নতি করার জন্য তোমাদের মতো এরকম যুব সমাজের শক্তিটাকে আমার পুঁজি করে সামনে এগিয়ে যেতে হবে, এবং এই জীর্ণ পুরনো সংস্কারকে ধ্বংস করে মনের মতো নতুন জগৎ রচনায় সাধনা গল্প। তো এখান থেকে আমরা যেহেতু আজকে হাফ পড়বো, এবং এই হাফের মধ্যে যে কয়টা শব্দার্থ আছে সেই কয়টা শব্দার্থগুলো আমরা একটু এক দৃষ্টিতে আমরা একটু চোখ বুলানি। আচ্ছা দেখো, দ্বিধাবোধ করা কোনো কিছু, আমরা বলি যে তুমি এত দ্বিধাদ্বন্দ্বে কেন ভুগতেছো, তো দ্বিধা মানে হচ্ছে সংকোচ। ঠিক আছে, সংকোচ, সংশয়, কুণ্ঠা মানে কোনো কিছু বলতে আমরা যখন সংকোচ বোধ করি এটাকে বলা হচ্ছে দ্বিধা। রুধির ধারা মানে হচ্ছে রক্ত প্রবাহ, আমাদের শরীরের মধ্যে যে রক্ত প্রবাহিত হচ্ছে, এটাকে আমরা চোখে দেখতে পাই, আমরা কিন্তু পাই না। তো আমাদের শরীরের ভিতর দিয়ে যে রক্তটা প্রবাহিত হচ্ছে এটাকে বলা হচ্ছে রুধির ধারা। তারপরে দেখো বলছে অলক্ষ্যে, আমরা বলে লক্ষ্য করা মানে কি, তাকে দেখা বুঝা, আমি চোখের সামনে দেখতেছি। অলক্ষ্যে মানে কি, একটু অগোচরে চলে যাওয়া, লুকিয়ে থাকা, তো এটাকে বলা হচ্ছে দৃষ্টির অগোচরে অর্থাৎ অলক্ষ্যে। বায়স
এই শব্দটা কিন্তু আমাদের পরীক্ষা অনেক সময় চলে আসতে পারে। বায়স শব্দের অর্থ হচ্ছে, এখানে বলা হয়েছে কাক। বায়স শব্দের অর্থ কি? বায়স শব্দের অর্থ হচ্ছে কাক। এটা মনে রাখবা, এটা পরীক্ষা অনেক সময় কি এমসিকিউ তে দিয়ে দিতে পারে। বায়স শব্দের অর্থ কি? বায়স শব্দের অর্থ হচ্ছে কাক। আর বেচারা গানের পাখি, আমরা গানের পাখি হিসেবে কাকে চিনি বলো তো? কোকিলকে, তাই না? কোকিলই তো গান গেয়ে থাকে। তো এখানে বেচারা গানের পাখি বলতে কিন্তু কোকিলকে বোঝানো হয়েছে। চঞ্চু মানে হচ্ছে ঠোঁট, এটাও পড়ে ফেলবা, এটাও পরীক্ষায় চলে আসতে পারে। আমি এগুলা স্টার মার্ক দিয়ে দিচ্ছি, এটাতে স্টার মার্ক দিয়ে দিচ্ছি। তো চঞ্চু মানে হচ্ছে ঠোঁট। আমরা অনেক সময় চঞ্চু মানে চোখ মনে করি, এটা কিন্তু ভুল। চঞ্চু মানে হচ্ছে ঠোঁট। অলস তন্দ্রা মানে আলস্য থেকে সৃষ্ট ঘুমের ভাব। যখন আমরা অলসতায় দুলতে থাকি তখন একটা ঘুম আসে না, এটাকে বলা হচ্ছে অলস তন্দ্রা। মোহনিদ্রা, আমরা বলি না মোহমায়া, মোহমায়া দেওয়া। তো মোহনিদ্রা মানে কি? মানে হচ্ছে আসক্তি বা মোহরূপ নিদ্রা, অচেতনতা, জড়তা। অর্থাৎ তুমি কোনো একটা জিনিসের প্রতি যদি অনেক বেশি আসক্তি হয়ে যাও, একটা গান আছে না, এই মোহ মোহ কি ধাগে, মানে সিচুয়েশনটাকে বলতেছে যে খুবই মোহের মধ্যে আছে সে। মানে যেমন ধরো কি হয়ে থাকে, তোমরা তো এই জেনারেশনের ছেলে মেয়ে, তোমরা বুঝবা, যখন কেউ নতুন নতুন কারোর প্রেমে পড়ে, যদিও এটা খারাপ জিনিস, তুমি দেখবা যে একটা মোহের মধ্যে থাকে সবসময়। একটা তোমার দেখা যায় যে ও একটা কেমন মন মরা হয়ে থাকে, মানে মনে হয় যে কিছু বললে ও হারাই যেতেছে কোন দিকে। এটা হচ্ছে কারোর মোহে পড়ে যাওয়া। এটা জাস্ট উদাহরণের জন্য আমি ইজিলি তোমাদেরকে বুঝালাম। তো এই জিনিসটাকে বলছে মোহ নিদ্রা, মানে কি? তোমার একদম একটা কিছু একটা ঘোরের মধ্যে থাকা, এই আসক্তি বা মোহ নিদ্রা, অচেতনতা বা জড়তা, এটাকে বলা হচ্ছে বুঝো নাই। তারপরে দেখো কি বলতেছে, দৈব। দৈব শব্দের অর্থ হচ্ছে আকস্মিক, হঠাৎ। আমরা বলি না যে ছু মন্ত্রের ছু, মানে একটা জাদু হয়ে গেল, এটাকে বলা হচ্ছে দৈব ভাবে। বলে না যে তুমি এই জিনিসটা কিভাবে পাইলা, বলে আমি যেটা দৈব শক্তির বলে পেয়েছি। অর্থাৎ এটা আকস্মিক ভাবে একটা জাদু বলা যাইতে পারে, এটাকে বলা হচ্ছে দৈব। পরিক্রমণ মানে হচ্ছে ঘোরা, পরিক্রমণ মানে হচ্ছে ঘোরা, আর অথবা হচ্ছে তোমার প্রদক্ষিণ করা আর কি। আচ্ছা, ভরা ভাদরে, এটা একটু মনে রাখবা। ভাদর মাসে কি হয় বলো তো? ভাদর মাসে কি হয়? নদী নালা খাল বিল সবকিছু একদম পানিতে পরিপূর্ণ হয়ে যায় না? তো ভরা ভাদরে মানে কি? পরিপূর্ণ ভাদ্র মাসে, অর্থাৎ পরিপূর্ণ অবস্থায়। ভাদ্র মাসে নদী নালা বর্ষার জলে যেমন কানায় কানায় ভরে ওঠে, তেমনি এটাকে বলা হচ্ছে ভরা ভাদরে। তারপরে দেখো অগোচরে মানে দৃষ্টির আড়ালে। তারপরে হচ্ছে না ওয়াকিফ, এটা একটু মনে রাখবা, এই শব্দটার সাথে আমরা পরিচিত না। না ওয়াকিফ শব্দের অর্থ হচ্ছে অজ্ঞাত, অনভিজ্ঞ, মানে যে হচ্ছে বিষয়টা সম্পর্কে জানে না, তাকে বলা হচ্ছে না ওয়াকিফ। কি বলা হচ্ছে? না ওয়াকিফ। না ওয়াকিফ মানে হচ্ছে অনভিজ্ঞ, অজ্ঞাত। কম বক্তা, কম মানে কি? অল্প। বক্তা মানে কথা বলে, তাহলে অল্প যে কথা বলে তাকেই কম বক্তা বলবো। অল্প ভাষী, যিনি কম কথা বলেন। যদি পরীক্ষায় এই প্রশ্নটা চলে আসে, এই প্রশ্নটা যদি এক কথায় প্রকাশের মতো চলে আসে, যিনি কম কথা বলেন তিনি কি? কম বক্তা। ঠিক আছে, আমরা আবার অনেক সময় স্বল্পভাষীও বলতে পারি, স্বল্পভাষীও বলতে পারি, অল্পভাষী বলতে পারি, বা কম বক্তাও বলতে পারি। ঠিক আছে, তারপর দেখো বখতিয়ার খিলজি, এটা একটু আমাদের পড়তে হবে। বখতিয়ার খিলজি কে ছিল তোমরা কি চিনো? বখতিয়ার খিলজি কিন্তু ছিলেন একজন আফগানের, মানে আফগানিস্তানের একজন বিখ্যাত যোদ্ধা ছিলেন তিনি। তো তিনি তার ফুল নেম যদি পরীক্ষা চলে আসে যে বখতিয়ার খিলজির ফুল নাম কি, তার নাম মোহাম্মদ বখতিয়ার খিলজি। ঠিক আছে, এটা যেহেতু বইয়ে দেওয়া আছে, এটাই আপাতত আমরা পড়বো। মোহাম্মদ বখতিয়ার খিলজি ছিলেন ইতিহাস খ্যাত একজন আফগান সেনানায়ক। ঠিক আছে, তিনি মাত্র 17 জন, কতজন? মাত্র 17 জন সৈন্য নিয়ে অতর্কিত আক্রমণে নদিয়া দখল করেন। নদিয়া তখন কোথায় ছিল? এটা ভারতের একটা রাজ্য ছিল, রাজা লক্ষণ সেনের আন্ডারে এটা ছিল। রাজা লক্ষণ সেন সেটা রাজা ছিলেন, কিন্তু তখন মাত্র 17 জন সৈন্য নিয়ে সে যখন আক্রমণ করে, রাজা লক্ষণ সেন ভয়ে সে পালায়া যায়। আর বখতিয়ার খিলজি বাংলাদেশের প্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করে। যদি পরীক্ষায় প্রশ্ন আসে বাংলাদেশের সর্বপ্রথম কে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন? বখতিয়ার খিলজি। কে? বখতিয়ার খিলজি সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন। সেটা কত? 1203 থেকে 1204 এর মধ্যে। এই সালটার মধ্যে তিনি এসে কি করেছিলেন? তিনি বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম, মানে ইসলাম ধর্মটাকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করে গেছে, ওদেরকে পড়তে হবে। তো এখানে কৌতুক ভরে বক্তৃতা প্রদানকারীকে বখতিয়ার খিলজি বলা হচ্ছে। এখন দেখো এই বখতিয়ার খিলজিটা এই যে গল্পটার মধ্যে কি হিসেবে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ যারা অনেক বেশি কথা বলে, অনেক বক্তৃতা দিতে পছন্দ করে, তাদেরকে আসলে এখানে বখতিয়ার খিলজি বলা হয়েছে। এটা জাস্ট একটা উপমা হিসেবে ব্যবহার করা হয়েছে, এখানে কোনো যুদ্ধার কথা ইউজ করা হয় নাই, জাস্ট এখানে এক্সট্রা ইনফরমেশন আমাদেরকে দিয়ে দিয়েছে। কিন্তু এখানে বখতিয়ার খিলজির কথাটা কেন ব্যবহার করা হয়েছে, মানে যারা একটু বেশি কথা বলে বা বেশি পটপট করতে পছন্দ করে, দেখবা বিশেষ করে রাজনীতিবিদরা হচ্ছে এই ক্ষেত্রে বড় উদাহরণ হতে পারে। তো তাদের জন্য আসলে এখানে বলা হচ্ছে তাদেরকে বখতিয়ার খিলজি হিসেবে উপস্থাপন করা হয়েছে। লক্ষণ সেন সম্পর্কে আমরা একটু করে জানবো। হ্যাঁ,
লক্ষণ সেন সম্পর্কে একটু করে জানি। বাংলার সেন বংশের শেষ রাজা, যদি বলা হয় বাংলার শেষ বংশের শেষ রাজাকে, বাংলার সেন বংশের শেষ রাজা হচ্ছে লক্ষণ সেন। বক্তিয়ার খিলজি মাত্র 17 জন আরোহী সহ অশ্ব আরোহী মানে কি, মানে ঘোড়ায় আরোহী ব্যক্তিদের বলতেছে অশ্বারোহী সহ রাজপ্রাসাদ আক্রমণ করলে তিনি পেছন দরজা দিয়ে পালিয়ে আত্মরক্ষা করেন। এভাবে বাংলায় সেন বংশের পতন ঘটে এবং মুসলিম শাসনের সূচনা হয়েছিল। অভিভূত হওয়া মানে ভাবাবেগে বিহ্বল হয়ে যাওয়া, ভাববিষ্ট, অভিভূত বলি না, তোমার কথা শুনে আমি অভিভূত হয়ে গেলাম, অর্থাৎ আমি মানে তোমার কথাটা আমার এত বেশি ভালো লেগেছে যে আমি একটা অন্যরকম একটা ফিলিংস পাচ্ছিলাম আর কি। অভিভূত হয়ে যাওয়া মানে এই ফিলিংসটা কি বলে এটাকে, অভিভূত হয়ে যাওয়া মানে মুগ্ধ হয়ে যাওয়া কাইন্ড অফ। তো হচ্ছে ভাবাবেগে বিহ্বল হয়ে যাওয়া বা ভাবাবিষ্ট। ছন্দের দুকুল মানে ভাব ও ভাষা বুঝাতে এখানে বুঝাচ্ছে ছন্দের দুকুল। ছন্দের দুকুল বলতে কি বুঝাচ্ছে, ভাব ও ভাষা বুঝাচ্ছে। জবা কুসুম সংকাশ, জবা কুসুম সংকাশ মানে হচ্ছে জবা ফুলের মতো। দেখো কি কঠিন একটা শব্দ, কিন্তু যেটা নর্মাল যে উত্তর এটা দেখলে আমরা বুঝতে পারবো যে কি সহজ একটা শব্দ হচ্ছে জবা কুসুম সংকাশ মানে হচ্ছে তোমার জবা ফুলের মতো। প্রথম জাগরণ প্রভাতে, সচেতনতার সূচনা লগ্নে। প্রথম জাগরণ প্রভাতে মানে হচ্ছে যখন তোমার মধ্যে বুদ্ধোদয় হবে, অর্থাৎ তোমার ব্রেন কাজ করবে আর কি, আমরা বলবো যে তোমার বুদ্ধি হবে, এটাকে বলা হচ্ছে সচেতনতার যে একদম শুরুর লগ্নটা, সূচনা লগ্ন, সেটাকে বলা হচ্ছে যে প্রথম জাগরণ প্রভাতে। তিমির বিদারী মানে অন্ধকার বিদীর্ণ করে যা। অন্ধকার কি বিদীর্ণ করে বলা হচ্ছে তিমির বিদারী। আমরা এটা সহজে মনে রাখবো, তিমির মানে হচ্ছে অন্ধকার, বিদারী মানে হচ্ছে বিদায় করা, ঠিক আছে। অন্ধকার যে বিদায় করে, অন্ধকার কে বিদায় করে, সূর্য বিদায় করে, তাই না? যখন সূর্য উঠে তখন কিন্তু অন্ধকার বিদায় হয়ে যায়। আচ্ছা, তারপরে দেখো আলোর দেবতা, এখানে আলোর দেবতা বলতে সূর্যকে বোঝানো হচ্ছে। তিমির কুম্ভলা মানে অন্ধকার যার চুল, এখানে রাত্রিকে বোঝানো হচ্ছে। তিমির মানে রাত্রি, কুম্ভলা মানে এখানে বলতেছে যে যার চুল কালো, তো যার চুল কালো বলতে এখানে রাতের আকাশটাকে বোঝাচ্ছে, তোমার রাতের সময়টাকে বোঝাচ্ছে। লীলাভূমি মানে বিচরণ স্থান বা ক্রিয়াক্ষেত্র। লীলা বলে না, এখানে কি লীলা খেলা চলতেছে নাকি, অর্থাৎ এখানে কি রঙ্গমঞ্চ চলতেছে নাকি, এই রঙ্গমঞ্চটাকে বা ক্রিয়াক্ষেত্রকে বলা হচ্ছে লীলাভূমি। ক্লিয়ার? শব্দার্থগুলো কেন পড়াচ্ছি জানো? কারণ একটু পরেই যখন গল্পটা পড়াতে যাব তখন তোমাদের মাথা দিয়ে উপর দিয়ে যাবে, কারণ এই গল্পটা কিন্তু একদমই মানে কি বলে এটাকে, কিছুটা সংস্কৃত ভাষা থেকে আসা বাংলা শব্দ ব্যবহার করা হয়েছে এবং সেটা কিন্তু চলিত রূপে না, এটা সাধু রীতিতে লেখা। সো তখন তোমার মাথার উপর দিয়ে সবকিছু কাজ করবে, এই জন্য আগে আগে শব্দার্থগুলো পড়ায় নিচ্ছি যেন তোমরা ইজিলি গল্পটা বুঝতে পারো। তারপরে দেখো কি বলতেছে, জীর্ণ পুঁথি চাপা পড়িয়া মানে সংস্কার এবং প্রথাবদ্ধতার চাপে পিষ্ট হয়ে যায়। জীর্ণ পুঁথি চাপা পড়ে মানে হচ্ছে ধরো অনেক ধরনের কুসংস্কার থাকে না, এই কুসংস্কারের ভারে যদি তুমি চাপা পড়ে যাও তাহলে সেটাকে কিন্তু বলা হচ্ছে জীর্ণ পুঁথি চাপা পড়িয়া। নাভিশ্বাস, নাভিশ্বাস মানে হচ্ছে মৃত্যুকালীন শ্বাসকষ্ট মরণাপন্ন অবস্থা। মৃত্যুকালীন শ্বাসকষ্ট মরণাপন্ন অবস্থা, মৃত্যুকালীন শ্বাসকষ্ট বা মরণাপন্ন অবস্থা, এটাকে বলা হচ্ছে নাভিশ্বাস। অগ্নিমান্দ্য মানে খাদ্যদ্রব্য পাকস্থলিতে হজম না হওয়ার রোগ। খাদ্যদ্রব্য পাকস্থলিতে হজম না হওয়ার যে রোগ, অজীর্ণতা, ক্ষুধামন্দা, এটাকে বলা হচ্ছে যে অগ্নিমান্দ্য। তো আজকে আমরা শব্দার্থগুলো এই পর্যন্তই রাখি। আই থিঙ্ক এর মধ্যে আমাদের আজকের পড়া কমপ্লিট হয়ে যাবে। দেন আমরা নেক্সট দিন যখন শুরু করব তার আগে বাকি শব্দার্থগুলো আমরা পড়ে নিব। ক্লিয়ার? ওকে, তাহলে চলো এখন আমরা আমাদের মূল গল্পতে চলে যাই। কোথায় চলে যাব? আমরা আমাদের মূল গল্পতে চলে যাব। এই যে এখান থেকে শুরু, আমরা আমাদের মূল গল্পতে চলে যাই। আমি হচ্ছে কি মানে বিয়ে শাদিতে যে প্রথাগুলো থাকে না, প্রথা সব কথাটা আসছে এই জন্য তোমাদের বলতেছি, প্রথা এই ব্যাপারটাকে মানে খুব পরিমাণে হেট করি, এত পরিমাণে হেট করি। তো তোমরা ছেলেরা যারা বিয়ে করবা নেক্সট টাইম, মেয়েদের তো এটাতে কোনো হাত থাকে না, মেয়েদের আসলে এখানে বলার কিছু থাকে না। আবার কিছু কিছু মেয়েরা আছে তারাও অনেক প্রথা বের করে, বাট ছেলেদের উদ্দেশ্যে বলতেছি যারা বিয়ে করবা ভবিষ্যতে, এই সকল প্রথা মা বাবার যদি বলে এটা আমাদের নিয়ম, এটা করতে হবে, ওটা করতে হবে, তখন তোমরা স্ট্যান্ড নিবা যে এগুলো কেন করতে হবে, এগুলো সব কুসংস্কার। এগুলো চর্চা করার কারণে কিন্তু বর্তমান যেই সিচুয়েশনটা আছে এখানে বিয়ে জিনিসটাকে প্রচুর পরিমাণে কঠিন করে ফেলা হয়েছে। কি করছে? বিয়েটাকে এমন কঠিন করছে, মানুষ এখন বিয়ে করতে ভয় পায়। বিয়ে করতে গেলে দুনিয়ার নিয়ম, ওরে বাপরে, নিয়ম পালন করতে করতে তো ছেলেরা মনে করে এত নিয়ম পালনের কি দরকার, আমরা সবাই যার যার মতো প্রেম ভালোবাসা করে তো সব পাইয়াই যাইতেছি, তাহলে তো আর বিয়ে শাদী করার দরকার নেই। তো তোমরা হচ্ছে এই জিনিসটাকে সহজ করে ফেলবে। এটা ছেলেদের উদ্দেশ্যে বললাম, যারা ছেলেরা আছো তোমরা বড় হবা, তোমরাও বিয়ে করবা, তখন তোমরা স্ট্যান্ড নিবা যে এগুলো দরকার নেই, এগুলো করে আমি বিয়ে করবো না। তোমরা স্ট্যান্ড নিবা, আস্তে আস্তে সমাজ পরিবর্তন হবে। ঠিক আছে? ওকে, এটার আবার কি হয়ে গেল?
আমার বলিতে দ্বিধা নাই যে আমি আজ তাহাদেরই দলে, যাহারা কর্মী নন ধেনি। ধেনি মানে কি বলতো? যারা ধ্যান করে, ঠিক আছে, যারা ধ্যান করে। তো লেখক এখানে দেখো, আমি এই প্যারাটা পড়ে দেন তোমাদেরকে বুঝাইতেছি, নাহলে তোমরা এক লাইন বুঝবা না। যাহারা মানব জাতির কল্যাণ সাধন করে সেবা দিয়া কর্ম দিয়া, তাহারা মহৎ যদি নাই হন অন্তত ক্ষুদ্র নন। ইহারা থাকেন শক্তির পেছনে রুধির ধারার মতো গোপন, ফুলের মাঝে মাটির মমতা রসের মতো অলক্ষ্যে। দেখো তিনি এখানে কি কথাটা বলছে, একটু মনোযোগ দাও। আমি তোমাদেরকে বলছিলাম না সাধু ভাষার লেখা একটু কঠিন মনে হবে। দেখো বলতেছে আমার বলিতে দ্বিধা নাই, অর্থাৎ আমি বলতে দ্বিধাবোধ করতেছি না, সংকোচ বোধ করতেছি না। দ্বিধা শব্দের অর্থ আমরা পড়ে আসলাম, সংকোচ করতেছি না। আমি এখানে সংকোচ বোধ করতেছি না যে আমি আজ তাহাদেরই দলে। এখানে তাহাদেরই দলে বলতে তোমরা কি বুঝতেছো? এখানে তাহাদেরই দলে বলতে বুদ্ধিজীবীদের, মানে বুদ্ধিমত্তা সম্পন্ন জ্ঞানী ব্যক্তিদের, আমি বলি যে জ্ঞানী ব্যক্তিরা, জ্ঞানী ব্যক্তি দেন কি বলতেছে দেখো, আমি আজ তাহাদের মানে জ্ঞানী ব্যক্তিদের দলে, যারা কর্মী না, যারা ধ্যানী, যারা কি করে থাকে, যারা কোনো কাজ করে না, যারা ধ্যান করে থাকে এবং ধ্যান করে করে তারা কি করে সমাজের মানুষের জন্য এমন কিছু বার্তা দিয়ে যায় যেগুলো আমাদের জন্য খুবই কার্যকর, এবং এগুলো ফলো করলে আমরা জীবনে ভালো কিছু করতে পেরেছি, তাই না? এই যে ধরো এত লেখকরা, এত দার্শনিকরা এত কথা বলে গিয়েছেন বলেই তো আজকে আমরা এত সুন্দরভাবে জীবনগুলা জীবন অতিবাহিত করতে পারতেছি, তাই না? তো এই জন্য বলতেছে লেখক এখানে নিজেকে সে জ্ঞানীদের সাথে তুলনা করেছেন আর কি, যে আমি আসলে কি আজকে দ্বিধাবোধ করব না, আমি সেই সকল জ্ঞানীদের সাথেই আমি নিজেকে কম্পেয়ার করব যারা হচ্ছে কি করে, যারা কর্মে না, যারা ধ্যান করে করে আসলে মানুষের উপকার করেছেন। তো লেখক বলছে যাহারা মানব জাতির কল্যাণ সাধন করতে করেন সেবা দিয়া কর্ম দিয়া, তাহারা মহৎ যদি নাই হন অন্তত ক্ষুদ্র নন। তো লেখক বলতেছে ওই সকল মানুষগুলো কিন্তু জগতের মানুষজনের সেবা করে গেছেন তাদের কাজের মাধ্যমে, এবং কি করেছেন, তারা মহৎ কিছু কাজ করে গেছেন যেগুলোর জন্য আজও তারা স্মরণীয় বরণীয়। তো সেই মানুষগুলো অন্তত ছোট না, বলতেছে যে হয়তো তারা মহৎ না কিন্তু তারা কিন্তু ছোটও না। তারপরে বলতেছে ইহারা থাকেন শক্তির পিছনে রুধির ধারার মতো। রুধির ধারা মানে কি? রুধির ধারা শব্দের অর্থ কিন্তু আমরা পড়ে আসছি যে রক্ত প্রবাহ। কি বলতো? রক্ত প্রবাহ। রুধির ধারা মানে হচ্ছে রক্ত প্রবাহ, অর্থাৎ আমাদের শরীরে যখন রক্ত প্রবাহিত হয় সেটাকে আমরা চোখে দেখতে পাই, সেটা কিন্তু আমরা একদমই ধ্যান করে কিভাবে সেবা করা যায়। দেখো যখন তুমি একটা ব্যাপারে ধ্যান করবা তখন কিন্তু সেই ধ্যান থেকে তুমি অনেক জ্ঞান অর্জন করতে পারবা। যখন তুমি একটা বিষয় নিয়ে সূক্ষ্মভাবে চিন্তা করবা, সূক্ষ্মভাবে চিন্তা আমরা কখন করতে পারি? সূক্ষ্মভাবে চিন্তা কিন্তু আমরা তখনই করতে পারি যখন এই বিষয়টা নিয়ে আমরা চর্চা করি। এই যে বর্তমানে যেটাকে আমরা চর্চা বলছি সেটাকেই তখনকার সময় ধ্যান বলা হইতো। তো ধ্যান করার মাধ্যমে তারা জ্ঞান অর্জন করতো, এবং জ্ঞান অর্জন করে সেগুলো কিন্তু তারা লিখতো, লিখে মানুষের কাছে বার্তা দিত। তো লেখকরা যে এই দেখো একটা লেখক যে একটা উপন্যাস লেখে, একটা কবিতা লেখে, একটা গল্প লেখে, এটাকে এমনি লিখে ফেলে, তারা এটার জন্য ধ্যান করে যে আচ্ছা এই সমাজের এই খারাপ সিচুয়েশনটা, এটা নিয়ে আমি যদি লিখতে চাই তাহলে আমাকে কি কি লিখতে হবে, এটা নিয়ে সে একটা ধ্যান করে থাকে এবং তারপর সে লেখালেখি করে। তাহলে এটার দ্বারা কি আমরা উপকৃত হচ্ছি না? তো এইভাবে ধ্যানের দ্বারা আমরা কিন্তু কি হচ্ছি, আমরা সেবা পাচ্ছি। তাদের ধ্যান করার কারণে আমরা সেবা পাচ্ছি। তারপরে দেখো কি বলছে, রক্ত প্রবাহ যেমন আমাদের শরীরের মধ্যে দিয়ে যদি রক্ত প্রবাহিত না হয় তাহলে তো আমরা মারা যাব, এটা আমাদের একটা শক্তির উৎস। এবং ফুলের মাঝে মাটির মমতা রসের মতো, একটা ফুল যখন উপরে ফুটে তখন এটার সৌন্দর্যটা দেখে আমরা কি মোহিত হয়ে যাই। কিন্তু এই যে মাটি, যে গাছটা মাটি থেকে উঠেছে, সেই মাটির যে রস এই গাছটাকে শক্তি দিচ্ছে, যার কারণে এই ফুলটা সুন্দর করে ফুটলো, এটা কিন্তু আমরা দেখি না। অর্থাৎ বর্তমান সময়ে আমরা যে সুন্দর একটা জীবন পাচ্ছি, এই যে এত আধুনিক চিন্তা ভাবনা করতে পারছি, এগুলোর পিছনে কিন্তু কাদের অবদান? এই যে জ্ঞানী ব্যক্তি, তারপর দার্শনিকদের, বড় বড় বিজ্ঞানীদের অবদান। এবং তাদের এই যে আমাদের শরীরে যেরকম রক্ত প্রবাহের অবদান আছে, একটা ফুল ফোটার ক্ষেত্রে যেরকম মাটির রসের অবদান আছে, ঠিক তেমনি আমাদের বর্তমানে এই আধুনিক যুগে আসার পিছনে কিন্তু কাদের অবদান আছে? সেই সকল জ্ঞানী ব্যক্তিদের, সেই সকল দার্শনিকদের একটা অবদান আছে। এখানে তিনি দুটো উদাহরণের মাধ্যমে সেটা ক্লিয়ার করেছেন। এখন বলো তোমরা এটা বুঝতে পেরেছো কিনা হবে। আমি কবি, বনের পাখির মতো স্বভাব আমার গান করার। দেখো এখান থেকে একটা এমসিকিউ প্রশ্ন চলে আসতে পারে। কবি, এখানে কবি কিসের, তার নিজেকে কিসের সাথে তুলনা করেছেন? বনের পাখির সাথে তাকে তুলনা করেছেন। এবং তিনি
কার মতো গান করেন, তিনি বনের পাখির মতো গান করে থাকেন। অর্থাৎ লেখক এখানে একজন শিল্পী হিসেবে প্রেজেন্ট করেছেন যে বনের পাখি যেরকম করে গান গায় আমি ঠিক সেভাবে গান করি। গান করা মানে কি? গান করা মানে হচ্ছে কথা বলা অথবা হচ্ছে কাব্য রচনা করা, এই সব ব্যাপারটাকে গান করার সাথে তুলনা করা হয়েছে। যে একটা বনের পাখি যেভাবে গান করে ঠিক তেমনি আমিও গান করে থাকি। কাহারও ভালো লাগলেও গাই, ভালো না লাগলেও গাই। তখন দেখো একটা পাখি, এখন একটা পাখি যখন কু কু করে ডাকে তখন আমার অনেকক্ষণ শোনার পরে বিরক্ত লাগতে পারে। আমি যদি বলি এই চুপ কর, সে কি চুপ করবে? করবে না। তার কিন্তু কারো ভালো না লাগলেও সে গান গাইবে, তার ভালো লাগলেও সে গান গাইবে। ঠিক তেমনই লেখক বলতেছে যে আমি সেই বনের পাখিটার মতো, আমার লেখা যদি কারো ভালো লাগে তাও আমি লিখি, যদি আমার লেখা কারো ভালো নাও লাগে তাও আমি লিখি। কিন্তু আমি নিজেকে এখানে কার সাথে কবি তুলনা করেছেন? বনের পাখির সাথে তিনি তুলনা করেছেন। তারপরে দেখো কি বলতেছে, বায়োস্ফিঙ্গে যখন বেচারা গানের পাখিকে তাড়া করে তীক্ষ্ণ চক্ষু কি চঞ্চু দ্বারা আঘাত করে তখনও সে এক গাছ হইতে উড়িয়া কি করে অন্য, এটা হবে অন্য গাছে, এক গাছ থেকে উড়িয়া অন্য গাছে গিয়ে গান করে। তো এখানে বায়োস শব্দ, বায়োস পাখি অর্থাৎ কাক যখন কি স্বভাব, পাখির মতো স্বভাব, হ্যাঁ আচ্ছা এখানে না তো, আরে কোথ থেকে কই গেলাম, মাথা লেগে গেছে। দেখো এখানে কি আসছিল, এখানে কোথায় যেন আমরা পেয়েছিলাম বায়োস পাখি, বায়োস পাখি, এই যে বায়োস। তো এই যে কাক, এই বায়োসের নিচে লিখতেছি কাক। কাক যখন বেচারা গানের পাখি, বেচারা গানের পাখি মানে কি? কোকিলকে। কি বলতো? বেচারা গানের পাখি মানে কোকিলকে। কাক যখন কোকিলকে তাড়া করে মানে দৌড়ানি দেয়, আর তীক্ষ্ণ চঞ্চু, চঞ্চু মানে আমরা কি পাইছিলাম বলতো? চঞ্চু মানে আমরা কিন্তু পাইছিলাম কি বলতো? ঠোঁট, মনে আছে? তো তীক্ষ্ণ চঞ্চু মানে একদম হচ্ছে ধারালো ঠোঁট দ্বারা যখন কাক কি করে কোকিলকে ঠুকর মারে, আঘাত করে, তখনও সে এক গাছ থেকে উড়ে গিয়ে কিন্তু অন্য গাছে গিয়ে গান করে। ধরো একটা পাখি গান করতেছে, সে কিন্তু নিজের বাসার মধ্যে গান করতেছে, আর কাক কি করে? সে এসে একদম এই পাখিটাকে কি করে দেয়? সে পাখিটাকে ঠুকর মারে। ঠুকর মারলে কিন্তু এই পাখি আর থেমে থাকে না, সে অন্য আরেকটা ডালে গিয়ে সে কি করে? গান গাইতে শুরু করে। তাহার হাসিতে গান, তাহার কান্নায় গান। অর্থাৎ লেখক বলতেছে এই ক্ষেত্রে আমরা দেখি যে কোকিল মানে কোকিলকে মারার পরও সে কিন্তু রাগ করে নাই, সে যেখানে যাচ্ছে সেখানে গান গাইতেছে। ঠিক তেমনই লেখক বলতেছে যে আমার উপরে আসলে তোমরা যতই রাগ করো না কেন, আমার সাথে তোমাদের যতই মনোমালিন্য হোক না কেন, আমি কিন্তু আমার মতো করে রচনা করতে থাকি, গান গাইতে থাকি। এখন আমার হাসিতেও কান্না, আমার হাসিতেও গান, আমার কান্নাতেও কিন্তু গান। সে গান করে আপন মনে আনন্দে, যদি তাহাতে কাহারও অলস তন্দ্রা মোহনিদ্রা টুটিয়া যায়, তাহা একান্ত দৈব। তাহলে দেখো এখানে কি বলতেছে যে এই যে একটা পাখি, এই যে কোকিল পাখিটা, সে গান করে সে নিজের মনের আনন্দে, এবং কাহারও যদি অলস তন্দ্রা মানে কি? আমরা যখন অলসতার মধ্যে দিয়ে কি একটা ঘুমের মধ্যে চলে যায়, আবার মোহনিদ্রা যখন আমরা মোহনীয় একটা ঘুমের মধ্যে চলে যাই, তখন যদি তার গানের কারণে তোমাদের যদি এই অলস ঘুম আর এই মোহনীয় ঘুম যদি তোমাদের ভেঙে যায়, তাহলে এটা হচ্ছে দৈব। দৈব মানে কি? আকস্মিক, মানে হঠাৎ করে ঘটে গেছে, এটার সাথে আসলে পাখির কোনো হাত নাই। লেখক সেই কথাটা বলতেছে। যৌবনের সীমা পরিক্রমণ আজও আমার শেষ হয় নাই। লেখক এখানে কিন্তু দেখো, লেখক নিজেকে যৌবনের যারা হচ্ছে তরুণ, সেই তরুণদের সাথে নিজেকে তুলনা করেছে যে দেখো যৌবনের যে সীমা মানে যৌবনের যে বয়স সীমাটা, সেটা কিন্তু আমার এখনো শেষ হয়ে যায় নাই, কাজেই আমি যে গান গাই তাহা যৌবনের গান। তো লেখক বলতেছে সো আমি এখন যা কিছু লেখালেখি করতেছি, যা কিছু গান গাইতেছি, যা কিছু করতেছি, সব কিছু কিন্তু তোমাদের জন্য, অর্থাৎ এই যৌবনের জন্যই কিন্তু আমি গান গাইতেছি। অর্থাৎ তার সকল কথা, তার সকল লেখা যেগুলোকে যৌবনের গানের সাথে তুলনা করা হয়েছে। তারুণ্যের ভরা ভাদরে যদি আমার গান জোয়ার আনিয়া থাকে, তো তারুণ্যের ভরা ভাদর মানে কি? ভাদর মাসে যেরকম নদী নালা ভরপুর হয়ে যায়, ঠিক তেমনি 17-18 বছর বয়স, 20-22 বছর বয়সের এক ছেলের জীবনে কি হয়? তখন যৌবন থাকে, তো তার ভিতরে কিন্তু ভরা যৌবন থাকে। তো লেখক বলতেছে যে তারুণ্যের ভরা বাদরে মানে যেই সময়টাতে একটা তরুণের পুরোপুরি ভাবে যৌবন চলে আসে, তখন আমার গান জোয়ার আনিয়া থাকে। যদি তখন আমার লেখা, আমার কথা, আমার গান যদি তোমাদের ভিতরে কি করে একটা জোয়ার নিয়ে আসে, একটা শক্তি সাহস নিয়ে আসে, তাহা আমার অগোচরে মানে আমার আড়ালে যে চাঁদ সাগরে জোয়ার জাগায়, সে হয়তো তাহার শক্তি সম্বন্ধে আজও না ওয়াকিফ। না ওয়াকিফ মানে কি? না ওয়াকিফ মানে হচ্ছে অজ্ঞাত, যারা জানে না। তো লেখক বলতেছে যে যখন আমার কোনো কথায় বা আমার কোনো কাজে, আমার কোনো গানের দ্বারা যদি তোমরা কি হও,
আমরা বলি না যে প্ররোচিত হওয়া মানে কি তুমি তার দ্বারা একটু প্রতে দেখি যে লেখক বলতেছে যে আমার কোনো কথার দ্বারা যদি তুমি প্রভাবিত হয়ে থাকো অথবা হচ্ছে আমার কোনো কাজে যদি তোমার কোনো উপকৃত হয়ে থাকো তাহলে এটা আসলে আমার অগোচরে হয়ে যাবে, কারণ আমি তো জানি না। যেমন ধরো আমি অনেক ধরনের কথা বলি, অনেক কিছু পড়াই, এটার মাধ্যমে অনেক শিক্ষার্থী তো উপকৃত হয়, তো এটা তো আমি আসলে জানি না যে কারা কারা উপকৃত হচ্ছে, এটাই লেখক বলতেছে। ঠিক যেমন একটা চাঁদ সাগরে জোয়ার জায়গায় সে হয়তো তাহার শক্তি সম্বন্ধে আজও না ওয়াকিফ। তো এই যে চাঁদের এবং সূর্যের, আমরা জানি চাঁদ এবং সূর্যের আকর্ষণের ফলে জোয়ার ভাটা হয়ে থাকে, ঠিক তেমনি লেখক বলতেছে যখন চাঁদের কারণে জোয়ার ভাটা হয় অথবা জোয়ার মানে শক্তি জাগায়, তখন এই চাঁদ হয়তো তার শক্তি সম্বন্ধে কি না ওয়াকিফ অর্থাৎ অজ্ঞাত অর্থাৎ জানে না। ঠিক তেমনি আমার কোনো কথা দ্বারা যদি তুমি উপকৃত হয়ে থাকো তাহলে সেটাও আমার অজানা, এই কথাটাই লেখক বলতেছে। তারপরে এতটুকু পর্যন্ত বুঝতে পারছো তোমরা? এতটুকু পর্যন্ত ক্লিয়ার? তাহলে আমরা আমাদের নেক্সট জায়গায় চলে যাই, কি বলো? আচ্ছা, আমি বক্তাও নহি, আমি কম বক্তার দলে। তো লেখক বলতেছে আমি বক্তা না। এখানে বক্তা বলতে কি বোঝানো হচ্ছে? বক্তা মানে যারা বেশি কথা বলে। এখানে যারা বেশি কথা বলে তাদেরকে বোঝানো হয়েছে যে আমি কোনো বক্তা না। এখানে বক্তা বলতে আসলে ওই যারা বলে না খালি কলসি বাজি বেশি, মানে যাদের ভিতরে তেমন কোনো জ্ঞান নাই তারাই দেখবা বেশি কথা বলে, বেশি মোটিভেশন দিয়ে যায়। এরকম কিছু আমাদের পাশের বাসার আন্টিরা থাকে না, কিছু আমাদের ফুপ্পিরা থাকে, ফুপ্পি, পাশের বাসার আন্টি, কিছু দূর সম্পর্কের হচ্ছে ভাবিরা, তারা কি করে হুদাও ফায়সা তোমার দেখবা যে অনেক জ্ঞান দিয়ে চলে যায়। তো ওই টাইপের মানুষদেরকে লেখক বলতেছে যে আমি অত বক্তা না, মানে আমি এরকম ফাঁকা বুলি ছুরি না, আমি একজন কম বক্তা অর্থাৎ আমি কম কথা বলতে পছন্দ করি। বক্তৃতায় যাহারা দিগ্জয়ী মানে হচ্ছে মানে দিগ্বিদিকে তাদের অনেক জয়গান, যারা বক্তৃতা দিয়ে একদম সবার কাছে অনেক বেশি পপুলার, এটা বলছে যে বক্তৃতা যারা দিগ্জয়ী। বক্তিয়ার খিলজি দেখছো এখানে কেন ব্যবহার করা হয়েছে? বক্তিয়ার খিলজি কিন্তু শব্দটা ব্যবহার করা হয়েছে আসলে যারা অনেক বেশি কথা বলে, মানে যাদের কথাগুলোর তেমন মানে অর্থবহ না এরকম কথাবার্তা বলে, তাদেরকে আসলে এখানে বক্তিয়ার খিলজি বলা হচ্ছে। তাহাদের বাক্যের সৈন্য সামন্ত অত দ্রুত বেগে কোথা হইতে কেমন করিয়া আসে বলিতে পারি না। তো বলতেছে আসলে এই সকল মানুষের এই যে কথা বলার যে স্পিডটা, এটা যে কোত্থেকে আসে, মানে সৈন্য সামন্ত যেমন ছুটে বেড়ায় ঠিক তেমনি তাদের মুখ দিয়ে এরকম কথাবার্তা চলে, তো সেটাতে কিভাবে চলে আমি আসলে বুঝতে পারি না। তাহা দেখিয়া লক্ষণ সেন অপেক্ষাও আমার বেশি অভিভূত হইয়া পড়ি। তো বলতেছে লক্ষণ সেন যেরকম বক্তিয়ার খিলজি যখন লক্ষণ সেনকে হারাইছে তখন লক্ষণ সেন কি হয়েছে, তাই সে অনেক ভয় পাইছিল না? তো লেখক বলতেছে ওই মানুষগুলো যখন বেশি কথা বলে তখন তাদেরকে দেখলে লক্ষণ সেনের চেয়েও আমার বেশি ভয় লাগে। তাহাদের বাণী আসে বৃষ্টিধারার মতো অবিরল ধারায়। তো বলতেছে এরা এত কথা বলে, মানে এরা কাজের নামে ঠনঠন, কিন্তু কথার মাধ্যমে মানুষকে খুব বেশি কি করতে পারে, ইনফ্লুয়েন্স করে ফেলতে পারে। আমাদের কবিদের বাণী বহে ক্ষীণ ভীরু ঝর্ণাধারার মতো। তো তাদের বাণীগুলো চলে একদম বৃষ্টিধারার মতো। আর লেখক বলতেছে আমরা যারা কবিরা আছি তাদের কথা কিন্তু ক্ষীণ ভীরু ঝর্ণাধারার মতো, অর্থাৎ একটা ঝর্ণার পানি যেন আস্তে আস্তে চলে ঠিক তেমনি আমাদের কথা বলার ধরনটাও এমন। ছন্দের দুকুল প্রাণপণে আক্রিয়া ধরিয়া সে সঙ্গীত গুঞ্জন করিতে করিতে বহিয়া যায়। ছন্দের দুকুল মানে হচ্ছে শব্দ এবং গানের যে সমষ্টি, এটা কিন্তু আমরা শব্দার্থের মধ্যে পাইছিলাম। তো এই ছন্দের দুকুল প্রাণপণে তারা আঁকড়ে ধরে জড়ায়া ধরে তারা কি করে, তারা এটাকে ধরে রেখেই তারা গান গেতে গেতে সামনের দিকে এগিয়ে যায়। পদ্মা ভাগীরথীর মতো খরস্রোতা যাহাদের বাণী আমি তাহাদের বহু পশ্চাতে। তো বলতেছে যে পদ্মা এবং ভাগীরথী নদী এগুলো কি, এগুলো প্রচন্ড স্রোতবহ এক একটা নদী। তো যাদের গলার কথা, যাদের মুখের কথা এরকম পদ্মা নদী আর ভাগীরথী নদীর মতো দ্রুত বেগে চলে, লেখক বলছে আমি তাদের অনেক পিছনে মানে পশ্চাতে মানে হচ্ছে পিছনে, বুঝতে পারছো? এতটুকু। আমার একমাত্র সম্বল আপনাদের তরুণদের প্রতি আমার অপরিসীম ভালোবাসা, প্রাণের টান। তো লেখক এখানে সম্বল মানে সম্পদ বোঝাচ্ছে। লেখক বলতেছে আমি একমাত্র সম্পদ মনে করি, আমার সম্পদ মনে করি আপনাদের তরুণদের প্রতি আমার অপরিসীম ভালোবাসা এবং প্রাণের টানকে। এখানে আপনাদের বলতে কাদেরকে উদ্দেশ্য করে বলতেছে? ওই যেই সভার মধ্যে তরুণরা তাকে অভিনন্দন জানিয়েছিল, সেই অভিনন্দনের
প্রতি উত্তরেই কিন্তু তিনি এই ভাষণটা দিচ্ছেন, এটা কিন্তু তার একটা ভাষণ। তো সেই সবার মানুষদেরকে, সেই তরুণদেরকে উদ্দেশ্য করে লেখক বলছে যে আপনাদের প্রতি আমার যে ভালোবাসা এবং প্রাণের টান, এটাই হচ্ছে আমার একমাত্র শক্তি। তারুণ্যকে, যৌবনকে আমি যেদিন হইতে গান গাইতে শিখিয়াছি, সেদিন হইতে বারে বারে সালাম করিয়াছি, সশ্রদ্ধ নমস্কার নিবেদন করিয়াছি। জবা কুসুম সংকাশ তরুণ অরুণকে দেখিয়া প্রথম মানব যেমন করিয়া সশ্রদ্ধ নমস্কার করিয়াছিলেন, আমার প্রথম জাগরণ প্রভাতে তেমনি সশ্রদ্ধ বিস্ময় লইয়া যুবনকে অন্তরের শ্রদ্ধা নিবেদন করিয়াছি, তাহার স্তবগান গাহিয়াছি। দেখো, খুবই কঠিন কয়েকটা লাইন, আমি জাস্ট তোমাদেরকে ভেঙে ভেঙে বুঝাই দিচ্ছি, ঠিক আছে? এখানে বলতেছে যে তারুণ্যকে, যৌবনকে আমি যেদিন হইতে গান গাইতে শিখিয়েছি, তিনি আসলে এখানে তারুণ্যের জয়গান গেয়েছেন। তিনি যেহেতু যৌবনের গান, মনে রাখবা কিন্তু গল্পটার নাম মনে রাখলে বুঝতে পারবা, তিনি এখানে তারুণ্যের গান গেয়েছেন। তো তিনি বলতেছেন যে আমি আপনাদের তরুণ সমাজকে যখনই দেখেছি, আমার মধ্যে আমি আমার তারুণ্যটাকে যখনই ফিল করতে পারছি, সেদিন হইতে আমি গান শিখিয়েছি বারে বারে, এবং আমি বারে বারে এই তরুণ যে বয়সটা, এটাকে আমি সালাম করেছি, আমি নমস্কার করেছি, অর্থাৎ আমি প্রণাম জানিয়েছি। জবা কুসুম সংকাশ, অর্থাৎ জবা ফুলের মতো তরুণকে দেখিয়া প্রথম মানব যেমন করিয়া সশ্রদ্ধ নমস্কার করিয়াছিল। তো প্রথম যখন এই তরুণীকে যখন মানব সমাজ দেখছিল, তখন হচ্ছে জবা ফুল দিয়ে তাদেরকে বরণ করে নিছিল, এমন একটা ঘটনা তিনি এখানে বলতেছে যে যখন জবা ফুলের তরুণকে দেখে প্রথম মানব যেমন করিয়া সশ্রদ্ধ নমস্কার করেছিল, মানে সশ্রদ্ধ মানে কি, শ্রদ্ধার সাথে সশ্রদ্ধ নমস্কার করেছিল, অর্থাৎ তাকে অভিবাদন জানিয়েছিল। আমার প্রথম জাগরণ প্রভাতে, অর্থাৎ আমার যখন বোধোদয় হয় মানে কি, মানে যখন প্রথম জাগরণ প্রভাতে, প্রথম যখন সূর্যটা উঠে, অর্থাৎ আমি যখন আমার নিজের মধ্যে জ্ঞান বুদ্ধি এগুলোর উদয় হইতে দেখছি, তখন থেকে কিন্তু আমি কি করছি, আমি এই তরুণ সমাজকে অনেক বেশি শ্রদ্ধা করেছি, যৌবনকে অন্তরে শ্রদ্ধা নিবেদন করেছি। এই যৌবন বয়সটাকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা দিয়েছি, তাহাদের স্তবগান গাইয়েছি। স্তব মানে হচ্ছে এক একটা কলি, মানে তাদের জন্য আমি অনেক গান রচনা করেছি, এক একটা স্তবকে আমি তাদের জন্য গান রচনা করেছি। এখানে আসলে তিনি এই যে যৌবনের যে বয়সটা, মানে যৌবনের যে উদ্দীপনা, তারুণ্য, এটার গুণগান গিয়েছেন, যে তিনি এটাকে নমস্কার করেন, তিনি এটাকে সালাম জানান, তিনি একে ফুল দিয়ে বরণ করে নেন। কাদেরকে? যারা তরুণ সমাজ, ঠিক আছে, যাদের মধ্যে অনেক বেশি সম্ভাবনা আছে তাদেরকে। এটার জন্য তিনি এখানে অনেক উপমা দিয়ে একটু ঘুরায় বাঁচিয়ে কথাটা বলছে, বাট এটার মূল কথা হচ্ছে তিনি তারুণ্য বা তরুণ বা যৌবনকে এখানে কি করেছেন, শ্রদ্ধা নিবেদন করেছেন, ঠিক আছে? ওকে। তরুণের মতোই যে তারুণ্য তিমির বিদারী, সে যে আলোর দেবতা। তো বলছে এই তরুণরা কি করে থাকে, মানে তিমির বিদারী, অর্থাৎ অন্ধকার দূর করে থাকে। তিমির বিদারী মানে কি, অন্ধকার যে দূর করে আর কি, অন্ধকার দূর করে যে বলতো, অন্ধকার কে দূর করে জানো সেটা? সূর্য। কে বলতো? সূর্য অন্ধকার দূর করেছে। তো তরুণের মতো যে তারুণ্য তিমির বিদারী, অর্থাৎ অন্ধকারকে দূর করে, সে যে আলোর দেবতা। তাহলে আলোর দেবতা আমরা কাকে বলতে পারি? সূর্যকে আমরা আলোর দেবতা বলতে পারি, সূর্যকে আমরা আলোর দেবতা বলতে পারি। এখানে লেখক কিন্তু এই সূর্যকে তরুণদের সাথে তুলনা করেছেন, বলেছেন একটা সূর্য যেরকম মানে একটা অন্ধকার থেকে আলোর দিকে আমাদের আলোর মুখ দেখায়, ঠিক তেমনি তরুণীরাও কি করতে পারবে, এই কুসংস্কারাচ্ছন্ন এই যে একটা জড়তাপূর্ণ সমাজ ব্যবস্থা আছে, এটা থেকে আমাদেরকে উত্তরণ করে নিয়ে আসতে পারবে। এখানে তরুণদেরকে সূর্যের সাথে তুলনা করা হয়েছে। রঙের খেলা আলো দেবতা, এটা আমি লাগায় রাখি। রঙের খেলা খেলিতে তাহার উদয়, রং ছড়াইতে তাহার অস্ত। যখন একটা সূর্য যখন উঠে, তখন কিন্তু কি হয়, সে আলো দেয় না, আবার সে যখন মানে ডুবে যায়, তখন কিন্তু আলো ছড়াতেই ডুবে যায়। তো এই আলো ছড়ানোটাকে রং ছড়ানোর সাথে তুলনা করা হয়েছে। তো বলতেছে একটা সূর্য যেরকম আলো ছড়াতে সে উদয় হয়, আবার আলো ছড়াতে সে নিভে যায়, অর্থাৎ অস্ত যায়, ঠিক তেমনি তরুণ সমাজটাও এরকম, যে তারা আলো ছড়ানোর জন্য এই পৃথিবীতে আসে, এবং ওই বয়সটাতে তারা এত ভালো কাজ করে, আবার আস্তে আস্তে এই আলোটা নিভতে থাকে, এটাই তিনি বলতেছে। তারপরে দেখো, যৌবন সূর্য যথায় অস্তমিত, দুঃখের তিমির কুন্তলা নিশীথনের সেই তো লীলাভূমি। তো বলতেছে যৌবন সূর্য যেখানে অস্তমিত মানে কি, অস্তমিত মানে হচ্ছে ডুবে যাওয়া। তো বলতেছে যেখানে আসলে যৌবনটা ডুবে যায়, সেখানে দুঃখের তিমির কুন্তলা মানে হচ্ছে রাত, অর্থাৎ রাতকে তিনি এখানে দুঃখের সাথে তুলনা করতেছেন। তো বলতেছে যে যখন যৌবনের সূর্যটা নিভে যায়, ডুবে যায়, তখন আসলে দুঃখের, অর্থাৎ এই যে দুঃখের যে রাত, সেটা
নেমে আসে এবং এই নিশিতিনী সেই তো লীলাভূমি, সে হচ্ছে তখন রাতের বেলা এসে এখানে কি করে, সে লীলা খেলা খেলতে থাকে। তো বলতেছে যখন আমরা আসলে যৌবনটাকে কাজে লাগাইতে পারবো না এবং এই যৌবনের গান গাইতে পারবো না এবং যৌবনের তারুণ্য শক্তিটাকে আমরা কাজে না লাগাতে পারবো, তখন আমাদের জীবনে অন্ধকার নেমে আসবে এবং এই অন্ধকার এসে আমাদের জীবনে খেলাধুলা করবে। এটাই বলছে। ক্লিয়ার? বুঝতে পারছো? ধারণা থাকতে হবে। এখানে আমি একটু সামারি করে দিচ্ছি। লেখক বলতেছে যে তরুণ সমাজ হচ্ছে আমার কাছে একটা সম্পদ স্বরূপ, কারণ ওদের প্রতি আমার একটা ভালোবাসা এবং একটা টান আছে। এবং তিনি বলতেছে এই তারুণ্যের, আমি হচ্ছে তারুণ্যের জয়গান গাই। একজন তরুণ তরুণী এই পৃথিবীতে আসার পর যেরকম জবা ফুল দিয়ে মানব জাতি তাদেরকে বরণ করে নেয়, ঠিক তেমনি এই যৌবন সমাজটাকে, এই যৌবনের তারুণ্যটাকে আমি কি করি, আমি ফুল দিয়ে বরণ করে নিই। তারপরে বলতেছে যে সবাই যেরকম কি করে, সবাই যেরকম একটা নতুন জিনিসকে শ্রদ্ধা করে, ঠিক তেমনি এই যৌবনের যে ব্যাপারটা, যৌবনের যে সময়টা, সেটাকেও আমি কি করি, শ্রদ্ধা করে থাকি। তারপরে তিনি সেখানে যৌবনের জয়গান গেয়েছেন এবং তিনি বলতেছেন যে তরুণ তরুণীরা হচ্ছে যখন এই পৃথিবীতে তাদের আগমন ঘটে, যখন তারা তাদের যৌবনের পদার্পণ করে, তখন চারদিকে শুধু আলো আর আলো। অর্থাৎ একটা সূর্য যেরকম অন্ধকারটাকে ছাড়িয়ে গিয়ে আমাদেরকে আলোর মুখ দেখায়, ঠিক তেমনি এই তরুণ সমাজটা, এই যৌবনের সময়টাও কিন্তু আমাদেরকে কি করে, নতুন কিছু সম্ভাবনাময় কিছু গড়ে তোলার জন্য আমাদেরকে আকৃষ্ট করে। তারপরে এখানে বলতেছে যে কি করে সূর্য যেরকম আলো দিতে দিতে উদয় হয় এবং সূর্য আবার আলো ছড়াতে ছড়াতে অস্ত চলে যায়, ঠিক তেমনি যৌবনের বয়সটাও এরকম যে তারা আসে ভালো কাজ করার জন্য এবং ভালো কাজ শেষ করে তারা আসলে বার্ধক্যে চলে যায়। তারপরে দেখো পরের লাইনটাতে কি বলতেছে যে যখন আমাদের আসলে এই যৌবনের সূর্যটা নিভে যাবে, এই যৌবন শক্তিটা যখন আমাদের চলে যাবে, তখন অন্ধকার আমাদের লাইফটাকে কি করে ফেলবে, একদম শেষ করে ফেলবে। অর্থাৎ অন্ধকার আমাদের জীবনটাকে আঁকড়ে ধরবে এবং সেই জায়গাটাতে অন্ধকার এসে খেলাধুলা করবে, আমরা লাইফে নতুন কিছু করতে পারবো না, এটাই বলতেছে। তারপরে দেখো আপনার জাস্ট এই প্যারাটা একটু পরে আমরা শেষ করে দিচ্ছি। আমি যৌবনের পূজারী কবি বলিয়াই যদি আমায় আপনারা আপনাদের মালার মধ্যমণি করিয়া থাকেন, তাহা হইলে আমার অভিযোগ করিবার কিছু নাই। এখন লেখক বলতেছে এখন তোমরা আমার সামনে সবাই যৌবনধারী, তোমরা সবাই আমার সামনে খুবই ভালো এবং তোমরা হচ্ছে যেহেতু সবাই তরুণ আছো, তো যেহেতু তোমাদের কথা আমি বলছি, তার মানে তোমরা সবাই এখন আমাকে অনেক শ্রদ্ধা করবা, আমাকে শুভেচ্ছা জানাবা, তো জানাতেই পারো, আমি এখানে কিছু মাইন্ড করতেছি না, এটাই বলতেছে। আপনাদের মহাদান আমি সানন্দে শিরোনত করিয়া গ্রহণ করিলাম। তো বলতেছে তোমরা আমাকে যে শ্রদ্ধাটা জানিয়েছো, তোমরা আমার প্রতি যে ভালোবাসাটা প্রকাশ করেছো, সেটা আমি মাথা নত করে শ্রদ্ধার সাথে গ্রহণ করলাম। আপনাদের দলপতি হইয়া নয়, আপনাদের দলভুক্ত হইয়া, সহযাত্রী হইয়া। তো বলতেছে আপনারা অনেকে মনে করতে পারেন যে আমি এখানে এসে আপনাদের উপর দাপট দেখাইতেছি বা আপনাদের দলের নেতা হইতে চাইতেছি। কাদেরকে বলতেছে? তরুণদেরকে। যে আপনাদের তারুণ্যের যারা আছেন, তরুণরা আছেন, তাদের নেতা হইতে আমি আসি নাই, আমি এখনো তরুণ, আমি আপনাদের দলেই এখনো আছি। তারপরে কি বলতেছে দেখো, আমাদের দলে কেহ দলপতি নাই, আজ আমরা শতদিক হইতে শত শত তরুণ মিলিয়া তারুণ্যের শতদল ফুটাইয়া তুলিয়াছি। তো বলছে আমাদের এখানে, আমাদের মধ্যে কোনো দলের নেতার দরকার নাই, আমরা চারদিক থেকে যত তরুণরা এখানে সমবেত হয়েছি, আমরাই একটা শক্তি, আমরাই একটা দল গঠন করেছি। ঠিক আছে? তারপরে দেখো, আমরা সকলে মিলিয়া একটা সিদ্ধি এক ধ্যানের মৃলাল ধরিয়া বিকশিত হব। সিদ্ধি মানে হচ্ছে ধরো কোনো একটা, আমরা যেটাকে হচ্ছে কোনো একটা গোল বলি না, অর্থাৎ সিদ্ধি মানে হচ্ছে কোনো একটা কাজ করার উদ্দেশ্য, কোনো একটা ভালো কাজ করার যদি একটা উদ্দেশ্য তোমার মধ্যে থেকে থাকে, এটাকে বলছে সিদ্ধি। তো বলতেছে যে আমাদের সবার গোল বা লক্ষ্য বলতে পারি, তো বলতেছে আমাদের সবার লক্ষ্য হচ্ছে এক, আর এই ধ্যানের মৃণাল ধরিয়া বিকশিত হইতে হবে। আর এই গোলটা অর্থাৎ এই লক্ষ্যটাকে আমরা যদি পরিপূর্ণ করতে চাই, আমরা যদি এই লক্ষ্যে পৌঁছাতে চাই, তাহলে আমাদেরকে সবাইকে একসাথে হয়ে কাজ করতে হবে। মধ্যমণি একদম হচ্ছে তোমার খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ জায়গাটাকে বলা হচ্ছে মধ্যমণি। বলো এবার তোমাদের কারো কোনো কোয়েশ্চেন আছে? এতটুকু পর্যন্ত বুঝতে পারছো? যখন সিকিউ এমসিকিউ সলভ করাবো তখন আরো সহজ হয়ে যাবে। নতুন নতুন গল্পগুলোর এই একটা সমস্যা যে একদমই নতুন, তো তোমাদের কাছে পড়তে গেলে একটু কঠিন, তাদের শব্দ ভান্ডার ছিল আসলে অন্য লেভেলে। ঠিক আছে? আচ্ছা, ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। টাটা।